আচ্ছা, চলেন তাহলে আমরা আমাদের ম্যাথ গুলা দেখি। হ্যাঁ, গতদিন এক্সামটা ছিল, কেমন ছিল আমাদের প্রশ্নগুলো এন্ড তাদের সলিউশন গুলো কেমন হবে। আমাদের এই যে প্রথম যে কোশ্চেনটা মোটামুটি সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। মোটামুটি কালকে সবই সহজ ছিল, খালি দু একটা ছিল কঠিন। আপনার দু একটা বহুভুজের ম্যাথ ছিল। সেই বহুভুজের ম্যাথ গুলা ছিল সামান্য একটু ডিফিকাল্ট, কিন্তু এর বাইরে আমাদের বাদ বাকি ম্যাথ গুলা ইজি। হ্যাঁ, এন্ড মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে করে করে ফেলার মতো ইজি ছিল। এখানে প্রথম প্রশ্ন ছিল যে সমদ্বিবাহু ত্রিভুজের সি কোণের মানটা কত। আমাকে এখানে একটা সি, এই সি কোণের মানটা আমার কাছে জানতে চাইছে। এখন এটা বলতেছে সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, এখন সমদ্বিবাহু ত্রিভুজ হলে ওদের একটা দায়িত্ব হইল কোন দুইটা যে সমান সেটা একটু বুঝায় দেওয়া। হ্যাঁ, তো আমাকে সেই দুটা তো ওরা বুঝায় দেয় নাই। যদি আপনার এরকম হইতো যে এই বাহু আর এই বাহু সমান, তখন এই বাহুর নিচের কোণ আর এই বাহুর নিচের কোণ তারা সমান হয়ে যাইতো। ঠিক আছে, যা হোক, এখানে এমন কিছু মিন করে নাই। তারা মূলত আমাদেরকে যেটা বুঝাইতে চাইছে যে এখানে মাথায় যে 40 ডিগ্রি দেওয়া, এই 40 ডিগ্রিটা হইলো শীর্ষকোণ। ঠিক আছে, এই 40 ডিগ্রিটা হইলো শীর্ষকোণ, এন্ড এর দুই পাশের দুইটা বাহু হইল সমান। মূলত এইটা এখানে ইন্ডিকেট করছে। সো যদি তাই হয় কাহিনী, তাহলে এই দুইটা বাহু যে সমান, এই সমান সমান বাহু দুইটার নিচে যেই দুইটা অ্যাঙ্গেল থাকবে, এই দুইটা অ্যাঙ্গেল হবে সমান। ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেল হবে সমান। তাহলে কত হবে এদের মান? তো ধরে নেন এর মান হইল এক্স ডিগ্রি, এর মানও হইল এক্স ডিগ্রি। এখন কেন এরা দুইজন সমান? কারণ বাহু দুইটা সমান। এখন ত্রিভুজের ফর্মুলা কি? ত্রিভুজের ফর্মুলা হলো যে তিনটা বাহুর যোগফল নাকি 180। তো তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা, তাহলে এখানে 40 যোগ এক্স সমান 180 ডিগ্রি। সেখান থেকে আমরা পাই যে 2x সমান 180 - 40, দ্যাট মিনস 140 ডিগ্রি। সেখান থেকে আমরা পাই যে এক্স এর মান হইল 70 ডিগ্রি। তাহলে সি কোণের মান কত? সি কোণের মান হইল সি কোণের মান হইল 70 ডিগ্রি। যদি আমাকে বি কোণের মান বলতো, সেটাও আমরা কত পাইতাম? সেটাও আমরা পেয়ে যেতাম 70 ডিগ্রি। তো এটা গেল হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন। আমাদের পরের কোয়েশ্চেনে কি বলছে? আমাদের পরের কোয়েশ্চেনে একটা আয়তক্ষেত্র দিছে। আয়তক্ষেত্র দিয়ে বলছে যে এটার দৈর্ঘ্য প্রস্থ থেকে 2 মিটার বেশি। তো চলেন, কেমন কেস হবে একটা আয়তক্ষেত্র। এই ধরেন আমাদের একটা হচ্ছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের এখানে যেই দৈর্ঘ্যটা থাকবে, বলা হইল যে এই দৈর্ঘ্যটা এর প্রস্থ থেকে 2 মিটার বেশি। তো একটা কাজ করি, আমরা আগে প্রস্থকে ধরে নিই। আমরা প্রস্থকে কি ধরবো? আমরা ধরে নিই প্রস্থটা হইল এক্স, প্রস্থটা হইল এক্স। এখন বললো যে দৈর্ঘ্য নাকি প্রস্থ থেকে 2 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে এক্স থেকে 2 বেশি, দৈর্ঘ্য হবে প্রস্থ থেকে 2 বেশি। তো এইটা গেল আমাদের দৈর্ঘ্য এন্ড প্রস্থ এর হিসাব। এরপর ওরা আমাকে হিন্টস দিচ্ছে, ডেটা দিল। ডেটা কি? ডেটা হইল যে এর যে পরিসীমা, সেই পরিসীমা হইল 28 মিটার। এখন কথা হচ্ছে পরিসীমা মানে কি? পরিসীমা মানে হইলো সবগুলা বাউন্ডারির যোগফল। তো এখন এই একটা আয়তক্ষেত্র, তার পরিসীমা এখানে কত? তার পরিসীমা এখানে হবে একটা এক্স, আরেকটা এক্স, একটা x+2, আরেকটা x+2, তাই না? এটাকে আমরা শর্টকাটে কি বলি? এটাকে আমরা শর্টকাটে বলি 2 ইন্টু বাহু প্লাস বাহু, 2 ইন্টু এক্স যোগ x+2, তাই তো? আমরা তো মূলত এইটা ইন্ডিকেট করি। তো যা হোক, এখন তারা আমাকে বলছে যে এইখানে এই যে পরিসীমার যেই মান সেটা হইলো 28। তো পরিসীমা আমরা কত পাই? এখানে পাই 2x। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 4x যোগ 4। এখন ওরা আমাকে বলছে যে এই যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা, এই পরিসীমাটা হইলো 28। তো যদি এই পরিসীমা 28 হয়, তাহলে সেখান থেকে আমরা এক্স এর মানটা বের করে তারপরে আমরা কর্ণের মানটা বের করব। তো চলন করি। সেখান থেকে আমরা কি পাই? সেখান থেকে আমরা 4x এর মান পাই হলো 28 - 4, দ্যাট মিনস 24। সেইখান থেকে আমরা
এক্স এর মান পাই হলো 6। এখন যদি এখানে এক্স এর মান আসে 6, তাহলে এখানে x+2 এটার মান আসবে 8। হ্যাঁ, এখন দেখেন, বারবারই বলি যে আমাদের পরীক্ষার হলে নার্ভাস অবস্থায় যেইটা আপনার ব্রেইন ভুল করবে সেটা প্রশ্নকর্তা 1 নম্বর অপশনে দিয়ে রাখবে। যেহেতু আপনি এখানে এক্স এর মান বাইর করবেন 6, আপনার ব্রেইন খুশি হয়ে যাবে যে উত্তর 6, এন্ড সেই 6 1 নম্বরে দিয়ে রাখা। হ্যাঁ, কিন্তু আমাকে তো এক্স এর মান চাই নাই, আমাকে তো প্রস্থও চাই নাই, আমার কাছে দৈর্ঘ্যও কিন্তু চায় নাই, আমার কাছে চাইছে হচ্ছে কর্ণ। তো এই যে 6 বাইর করে 6 দাগাই ফেললাম, এই ধরনের এই তাড়াহুড়া এক্সাম হলে আমাদেরকে কাটাইতে হবে, প্রশ্নটা ঠান্ডা মাথায় পড়তে হবে। বলছে কর্ণের দৈর্ঘ্য, তো চলেন আমরা কর্ণের দৈর্ঘ্যটা বাইর করি। আমাদের কর্ণটা হলো এই বরাবর, তাই তো? তো কর্ণটা এই বরাবর, ভালো কথা। এখন তাহলে একটা আয়তক্ষেত্র এর কর্ণ, এর ফর্মুলাটা কি? একটা আয়তক্ষেত্রের কর্ণ, তার ফর্মুলা, এটা হলো √অফ a² যোগ b²। একটা বাহু যোগ আরেকটা বাহু। এখানে একটা বাহু কত? একটা বাহু সেটা হইল 6 এর স্কোয়ার, যোগ আরেকটা বাহু সেটা হইলো 8 এর স্কোয়ার। তাহলে 6 36 আর 64 হলো 100। আমাদের কর্ণের মান হলো 10। তাহলে এখানে আমাদের উত্তর হবে 10। আমাদের জেসমিন আক্তার আপু এটা 8 দাগাইছে, কর্ণরেখা দেখতেই পাইনি। আপনারা এখানে তো বারবারই বলা হয় যে যেইটা সঠিক উত্তর সেটা থাকে নিচে, হ্যাঁ, আর যেটা আপনারা ভুল করে দাগাবেন সেটা দেওয়া থাকবে উপরে। মানে এটা প্রশ্নকর্তা করার সময় প্রশ্নকর্তা জানে যে হচ্ছে নর্মালি কোন পার্টটুকু ভুল হয়, তারপর সেটা তারা হচ্ছে 1 নম্বরে, ক নম্বরে দিয়ে রাখে। ওকে, তো তাহলে যা হোক, আমরা এখানে আমাদের কর্ণ ডায়াগোনাল ডি এর মানটা আমরা এখানে বাইর করে ফেললাম। চলেন আমরা তার পরে আগাই। একটা চতুর্ভুজের 4 কোণের অনুপাত হইল 1 3 3 5। বৃহত্তম কোণের পরিমাণ কত হবে? চতুর্ভুজের 4টা কোণ, চতুর্ভুজের 4টা কোণ, এই 4টা কোণের মোট যোগফলটা কত? হ্যাঁ, মোট যোগফলটা কত? অনুপাতের ম্যাথ আমরা তো এখন ভাগ ধরে ধরে করি, তাই না? যে অনুপাত, এক ছোট কোণটা হইলো 1 ভাগ, তারপরটা হইলো 3 ভাগ, তারপরটা হইলো 3 ভাগ, তারপরটা হইলো 5 ভাগ। ঠিক আছে, তো এরকম ব্যাপার। এখন আমারে এখানে বলতেছে যে 4টা কোণের অনুপাত হচ্ছে 1 3 3 5। তো আমরা লিখি 4টা কোণের অনুপাত হচ্ছে 1 3 3 আর হইলো 5। এখন আমরা জানি যে চতুর্ভুজের এই যে 4টা অ্যাঙ্গেল, এই 4টা কোণের যোগফল হইল 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টা কোণের যোগফল হইল 360 ডিগ্রি। তো ভালো কথা। তো এখন এখানে বলতেছে বৃহত্তম কোণের পরিমাণটা কত। তো এখন এখানে আমাকে বুঝতে হবে যে এখানে আমার মোট ভাগ আছে কয়টা। ঠিক আছে, এখানে আমার মোট ভাগ আছে কয়টা? এখানে আমার ভাগ আছে হচ্ছে 1 আর 3 4, 4 আর 3 7, 7 আর 5 হচ্ছে 12। এখানে টোটাল আছে হচ্ছে 12টা ভাগ। ঠিক আছে, এখানে টোটাল আছে হচ্ছে 12টা ভাগ। তো 12টা ভাগ যদি 360 ডিগ্রি হয়, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে 1 ভাগ তাহলে কত। 1 ভাগ তাহলে আমরা পাই হচ্ছে এখানে 30 ডিগ্রি, তাই না? 1 ভাগ পাই 30 ডিগ্রি। এখন বলছে বৃহত্তম কোণের পরিমাণটা কত। তো এখানে বুঝবো যে এখানে যেটা 1 ভাগ, সেই 1 ভাগের মান হবে তাহলে 30 ডিগ্রি। যেটা তাহলে 3 ভাগ, সেই 3 ভাগের মান হবে হচ্ছে 3 × 30 90 ডিগ্রি। যেটা 3 ভাগ, তার তাহলে মান হবে 90 ডিগ্রি। যেটা 5 ভাগ, তার মান তাহলে হবে 150 ডিগ্রি। ঠিক আছে, আমরা এভাবে করে চিন্তাটা করব। আমরা চিন্তা করব যে অনুপাত হচ্ছে ভাগ, এন্ড সবগুলা ভাগ মিলে কত হইলো, সেখান থেকে আমাদেরকে সবার আগে সিম্পলি আমরা বের করে ফেলবো যে 1 ভাগে কত আসে। 1 ভাগে কত আসে এটা জানলে পুরো ম্যাথটাই ইজি। 1 ভাগে 30, তাহলে 5 ভাগে আমরা পাই 150। যদি আমাকে বলতো বৃহত্তম, যদি আমাকে বলতো ক্ষুদ্রতম, তখন আমরা বলতাম যে ঠিক আছে 1 ভাগে 30 এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা হচ্ছে আমাদের মিনিমাম। আর 5 ভাগে 150 ডিগ্রি এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। ওকে, তো আশা করি এখানে তাহলে আমাদের আর কোনো প্রবলেম নাই। চলেন আমরা আমাদের পরের প্রশ্নে যাই। এইবার চলে আসছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি যদি চলে আসে তাহলে আমাদেরকে ত্রিকোণমিতি কিছু রেশিও এর মানটা জানতে হবে। 42 মিটার লম্বা মই দেয়ালের সাথে ঠেস দিছে ভূমির সাথে 45 ডিগ্রি।
চলেন আমরা দেখি কি অবস্থা আমাদের। এই যে একটা দেয়াল, এই দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা আছে একটা মই। ওকে, দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হয়েছে একটা মই। তো এই যে একটা মই ঠেস দিয়ে রাখা হয়েছে, বলছে এটা ভূমির সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, এখানে দেখতে 45 ডিগ্রি লাগতেছে না, চলুন আরেকবার ট্রাই করি, দেখি 45 করা যায় কিনা। তো এখন ওই বললো যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখলে, এখন তাদের বাদ বাকি আমাকে বলতেছে দেয়ালের উচ্চতাটা কত। তো ধরে নেন আমাদের হচ্ছে মইটা এই বরাবর অ্যাঙ্গেল করে রাখছে, এন্ড ভূমির সাথে ও অ্যাঙ্গেল করে রাখছে হচ্ছে 45 ডিগ্রি। অ্যান্ড এই আমাদের মই এর নিজের দৈর্ঘ্য হইলো 42 মিটার। হ্যাঁ, মই এর নিজের দৈর্ঘ্য এখানে আমরা বলে দিছি যে 42 মিটার। আমাকে বলতেছে যে ভাই দেয়ালের উচ্চতাটা কত। এখন দেয়াল তো এইটা, তাই না? দেয়াল হইলো এইটা। এই দেয়ালের উচ্চতা আমরা ধরে নিই লেটসে এইচ। দেয়ালের উচ্চতা হইলো এইচ। তো যদি আমার দেয়ালের উচ্চতা এইচ হয়, আর এই মই এর উচ্চতা হইলো 42 মিটার, তখন আমাকে বলছে এখন তাহলে বলেন দেখি যে এইচ এর মানটা কত। তো এখন আমরা বলবো কি যে এখানে আসলে আমরা জানি কি কি ডেটা, কোন কোন ডেটা আমাদের জানা আছে। একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে এই যে একটা সমকোণ অ্যাঙ্গেলের সাথে যে থাকে, আমরা বলি সেটা হইল ভূমি। সবসময় আমরা বলবো সেটা হইল ভূমি। লম্ব বরাবর যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে লম্ব। আর যেটা সবচেয়ে বড় বাঁকানো, সেটাকে আমরা বলবো অতিভুজ। তারপর আমাদেরকে রেশিও চিন্তা করতে হবে যে এখানে কোন রেশিওটা হইলে আমার কাজটা সহজ হয়। তো আমার এখানে আছে হচ্ছে লম্ব আর অতিভুজ। আমরা জানি কি, আমরা জানি সাইজে লম্ব অতি, তাই না? আমরা জানি সাইজে লম্ব অতি, তাহলে সাইন হলো লম্ব বাই অতিভুজ। তো আমরা বলবো যে আচ্ছা, আমরা তো জানি যে সাইন সমান হইলো আমাদের এই সাইন সমান হইলো লম্ব বাই অতিভুজ। এখন সাইনের পরে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হইলো 45 ডিগ্রি। লম্ব এর মান কত? লম্ব এর মান হইলো এইচ। অতিভুজের মান কত? অতিভুজের মান হইলো 42। তারপর এখন সাইন 45 ডিগ্রি এর মান কত? সাইন 45 এর মান আমরা অলমোস্ট মুখস্থ, যে এটার মান হইলো 1/√2। সাইন 45 ডিগ্রি এর মান হইলো 1/√2। তো সাইন 45 এর মান 1/√2, এই রেশিওটা আমাদের থাকবে মুখস্থ। অ্যান্ড দেন এখানে আমরা লিখতেছি h/42। চলুন আমরা এখন ক্যালকুলেশন করে আমরা এখন এইচ এর মানটা বের করি। তাহলে আমরা এখান থেকে ইয়ে করে পাবো যে এইচ সমান 42 ডিভাইডেড বাই √2। এখন যখন আমার 42/√2 আসতেছে, তখন আমরা এখানে অপশনটা মিলাইতে পারতেছি না। তাহলে এখন কি হবে? আমাদেরকে নর্মালি একটা টেন্ডেন্সি আছে যে আমরা হরের মধ্যে রুট রাখবো না। তো যেহেতু আমরা হরের মধ্যে রুট রাখতে চাই না, তখন আমরা এক্সট্রা একটা কারিকুরি করি। কি কারিকুরি করি? আমরা উপরে √2 দিয়ে গুণ করে দিই, নিচেও আমরা √2 দিয়ে গুণ করে দিই। তো গুণ করার ফলে কি হয়? গুণ করার ফলে আমরা উপরে পাই 42√2, নিচে আমরা কি পাই? √2 ইন্টু √2, সেটা সমান হইল 2। এন্ড 42/2 কাটাকাটি করলে হয় 21। তখন আমরা পেয়ে যাই 21√2। 21√2 এইটা। তাহলে এইখানে আমাদের জন্য উত্তর। এখানে আমাদের এই একটা ম্যাথ পারতে হলে আমাদের কি কি জিনিস জানতে হচ্ছে? আমাদের জানতে হয়েছে জিনিস নাম্বার 1, জিনিস নাম্বার 1 যে সাইন হইল লম্ব বাই অতিভুজ, এটা আমাদেরকে জানতে হয়েছে। জিনিস নাম্বার 2, আমাদেরকে সাইন 45 এটার মান সরাসরি মুখস্থ বসাইতে হয়েছে। এন্ড জিনিস নাম্বার 3, আমরা যে উপরে নিচে √2 দিয়ে গুণ দিই মাঝে মধ্যে উত্তর মিলানোর জন্য, এই ট্রিকটা আমাদেরকে জানতে হয়েছে। তো এই ছোট 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 জিনিসগুলা জেনে আমরা ফাইনালি ম্যাথটা সলভ করছি। এই ম্যাথগুলা বারবার সলভ করতে থাকলে এই ছোটখাটো জিনিসগুলো আমাদের জানা হয়ে যায়। ঠিক আছে? তো গেল এইটা। সাইন 45 এর মান আমরা লিখলাম যে 1/√2। বাকিদের মান কেমন? আমাদের কয়টা মান জানতে হয়? সাইন 0 জানতে হয়, তারপর সাইন 30 জানতে হয়, তারপর সাইন 45 জানতে হয়, সাইন 60 জানতে হয়, এন্ড লাস্টলি সাইন 90 জানতে হয়। সাইন 0 এর মান কত? সাইন 0 এর মান হইল 0। সাইন 90 এর মান হইল 1। সাইন 45 এর মান হইল 1/√2। সাইন 30 এর মান হইল 1/2। এন্ড সাইন 60 এর মান হইল √3/2।
তো এই গেল আমাদের সাইনের বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য মান। এরকম সাইনের জন্য জানতে হয় আমাদেরকে, তারপর কজের জন্য জানতে হয়, ট্যানের জন্য জানতে হয়। ঠিক আছে, চলেন আমরা সামনে আগাই। সাইন থেটা এর বৃহত্তম মান আমরা মনে রাখবো যে সাইন থেটা, এটা এর ম্যাক্সিমাম ভ্যালু হইল 1, আর এটার মিনিমাম ভ্যালু হইল -1। ঠিক আছে, -1 হইল মিনিমাম ভ্যালু, আর +1 হইল ম্যাক্সিমাম ভ্যালু। সাইন থেটার জন্য এটা সত্য, কজ থেটার জন্য এইটা সত্য, ট্যান থেটার জন্য এটা সত্য না। ট্যান থেটার জন্য ম্যাক্সিমাম হইল +∞, ট্যান থেটার জন্য মিনিমাম হইল -∞। ওকে, তো এই জিনিসটা আমরা মনে রাখবো। ট্যান +∞ থেকে -∞ পর্যন্ত যেতে পারে। সাইন আর কজ এর মান হয় হাইয়েস্ট +1, লোয়েস্ট -1। গেল আমাদের 5 নাম্বার প্রশ্ন। চলেন আমরা আমাদের 6 নাম্বার প্রশ্নে যাই। সেক থেটা এর মান অসংজ্ঞায়িত হবে কখন? ঠিক আছে, সেক থেটার মান অসংজ্ঞায়িত হবে কখন? আচ্ছা, এখানে আমাকে ওরা বলতেছে যে সেক, সরি সরি সরি, আমাকে ওরা বলল যে ভাই, সেক থেটা এর মান হবে অসংজ্ঞায়িত। ত্রিকোণমিতিতে অসংজ্ঞায়িত বলতে মিন করে হলো ইনফিনিটি। ঠিক আছে, এখানে মূলত ও মিন করছে ইনফিনিটি। তো ওই বললো সেক থেটা এর মান অসীম হবে কখন? এখন ইনফিনিটি মানে এটা হয়ে গেল 1/0। সেক থেটা এর মান 1/0 হবে কখন? আমরা জানি যে সেক থেটা হইলো কজের উল্টা। সেক থেটা হইলো কজের উল্টা, সো সেক থেটা মানে 1/cos থেটা। এইটা হলো তাহলে 1/0। সেক যদি কজের উল্টা হয়, বাকিরা তাহলে কার উল্টা? ঠিক আছে, এখানে যে সেক, এই সেক থেটা হইল কজের উল্টা, 1/cos থেটা। তারপর আমরা বলি হচ্ছে কোসেক থেটা। কোসেক থেটা হলো সাইনের উল্টা, 1/sin থেটা। তারপর এটা আছে কট থেটা। কট থেটা হলো ট্যানের উল্টা, 1/tan থেটা। হ্যাঁ, তো সেক যে আমাদের কজের উল্টা, 1/cos, এটা হলো অসীম, 1/0। তো সেখান থেকে দুই পাশেই উল্টাই দিলে আমরা পাই যে কজ থেটা এর মান হইল 0। এখন কস থেটা এর মান কখন 0 হয়? আমাকে ওরা বলল যে কস থেটা সমান 0। কজ কত এর মান 0? কজ 90 ডিগ্রি এর মান 0। কেমনে জানবো? চলেন আমরা লিখি এখানে লিস্ট করে। হ্যাঁ, কজ 0 ডিগ্রি, তারপর হচ্ছে কজ 30 ডিগ্রি, তারপর হলো কজ 45 ডিগ্রি, তারপর কজ 60 ডিগ্রি, তারপর কজ 90 ডিগ্রি। তো কজ 0 এর মান হইল 1, কস 30 এর মান হইল √3/2, কস 45 এর মান হইল 1/√2, কস 60 এর মান হইল 1/2, এন্ড কস 90 এর মান হইল 0। তো এখন তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে যখন আমারে বলবে যে সেক থেটা এর মান অসীম, তখন আমার কস থেটা এর মান আসবে cos 90, বা আমার থেটা এর মান আসবে 90 ডিগ্রি। তাহলে কখন আমার সেক থেটা অসংজ্ঞায়িত হবে? যখন থেটা এর মান হবে 90 ডিগ্রি, দ্যাট মিনস সমকোণ। তাই তো, সমকোণ মানে তো 90 ডিগ্রি। যখন থেটা সমান 90 ডিগ্রি হবে, সমকোণ হবে, তখন আমার সেক থেটার মান হয়ে যাবে অসীম। চলেন তারপর আমরা একটা ত্রিভুজ গুইনা দেখি এইখানে কয়টা ত্রিভুজ আছে। আমরা যখন গতদিন ত্রিভুজের ম্যাথ করতে গেছি, তখন আমরা বলছি যে আমরা এখানে নাম্বারিং করে গুনবো। চলো নাম্বারিং করে গুনি। এক একটা ত্রিভুজ, 2, 3, 4। কয়টা ত্রিভুজ আছে এখানে? তো দেখি এখানে এক একটা ত্রিভুজ, হ্যাঁ এক একটা ত্রিভুজ। 2 একটা ত্রিভুজ নিজে, 3 একটা ত্রিভুজ, 4 একটা ত্রিভুজ। তারপর আমরা এখানে খেয়াল করি যে 1 আর 2 মিলে একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে সরি সরি, 1 আর 2 মিলে কোনো ত্রিভুজ হচ্ছে না, 1 আর 3 মিলে একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 আর 3 মিলে একটা ত্রিভুজ। তারপর আমরা দেখতেছি 2 and 4 মিলে একটা ত্রিভুজ।
তারপর আমরা দেখতেছি যে 3 and 4 মিলেও একটা ত্রিভুজ হয়ে গেল। তারপর আমরা দেখতেছি যে যদি আমরা এখানে 1 2 3 4 সবগুলা মিলাই দিই, তাহলেও আবার একটা ত্রিভুজ হয়ে যায়। তাহলে এখন আমাদের সব মিলায়ে এখানে ত্রিভুজ আসলো কয়টা? সব মিলায়ে আমাদের এখানে ত্রিভুজ আসলো তাহলে 4 আর 3 7 আর 1 8। তাহলে আমাদের সব মিলাই ত্রিভুজ হলো 8টা। ঠিক আছে, সব মিলাই তাহলে এখানে আমাদের ত্রিভুজ হলো 8টা। চলেন আমরা আরেকটা ত্রিভুজ গুণে আসি। এখানে মোট কয়টা ত্রিভুজ আছে? চলেন আগে নাম্বারিং করি। 1 2 3 4 5 6। এইখানে আমরা দেখতে পাচ্ছি এক একটা ত্রিভুজ, 2 একটা ত্রিভুজ, 3 একটা ত্রিভুজ, 4 একটা ত্রিভুজ, 5 একটা ত্রিভুজ। চারপাশে আমরা 5টা ত্রিভুজ পেয়ে গেলাম। চারপাশে 5টা না, 5 পাশে আমরা 5টা ত্রিভুজ পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাকে ওরা বলল যে মোট কয়টা ত্রিভুজ, তো আমাকে আরেকটু অন্যান্য ত্রিভুজগুলোও খুঁজতে হবে। তো চলেন খুঁজি। তো খুঁজে আমরা দেখি এখানে যে এখানে 1 6 3 মিলে একটা ত্রিভুজ হয়ে যায়। 1 6 3 একটা ত্রিভুজ। তারপর আমরা এখানে দেখি যে 1 6 4 মিলে একটা ত্রিভুজ। তারপর আমরা দেখি এখানে যে 2 দিয়ে শুরু করলে 2 6 1 একটা ত্রিভুজ। ভুল বললাম, সরি, 2 6 5 একটা ত্রিভুজ। 2 6 5 একটা ত্রিভুজ। তারপর আমরা এখানে দেখি যে 2 6 4 একটা ত্রিভুজ। তারপর যদি আমরা 3 দিয়ে শুরু করি, তাহলে 3 6 1 অলরেডি 1 6 3 এর মধ্যে চলে গেছে। 3 6 5 একটা ত্রিভুজ। এই কয়টা ত্রিভুজ আমরা এখানে পাই। এই কয়টা ত্রিভুজ আমরা এখানে পাই, এর বাইরে আমরা আর কোনো ত্রিভুজ মিলি না। হ্যাঁ, 6 কেমনে ত্রিভুজ? 6 তো ত্রিভুজ না। 6 তো ত্রিভুজ না, 1 6 3 মিলে একটা ত্রিভুজ হয়েছে। হ্যাঁ, এই যে এখানে আপনার এই 1, তারপর এই 6 এন্ড এই 3, এই গেল 1 6 3 মিলে আমার এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ হইলো। হ্যাঁ, এটা আমরা দেখছি যে 1 6 3। 6 নিজে কোনো ত্রিভুজ এখানে না। এখানে 6 আমরা ব্লকের নাম্বারিং করছি। হ্যাঁ, যে 6 একটা ব্লক। তারপর আমরা তাহলে ত্রিভুজ মোট পাইলাম কয়টা? আমরা ত্রিভুজ পাইলাম যে 1 ত্রিভুজ, 2 ত্রিভুজ, 3 ত্রিভুজ, 4 ত্রিভুজ, 5 ত্রিভুজ। তারপর 1 6 3, 2 6 5, 3 6 5, 1 6 4, 2 6 4। এর বাইরে আর কোনো ত্রিভুজ বোধহয় আমরা পাবো না। তাহলে সেই হিসেবে আমাদের টোটাল এখানে ত্রিভুজ কয়টা হলো? আমার তাহলে টোটাল ত্রিভুজ হলো 10টা। হ্যাঁ, এখানে তাহলে আমাদের টোটাল ত্রিভুজ হলো 10টা। প্যাচ লেগে যায় কোনো ফর্মুলা আছে কি? এভাবে গুনতে গেলে, নাম্বার লিখে করতে গেলেই প্যাচ লাগবে না, মুখে মুখে করতে গেলে প্যাচ লেগে যাবে। হ্যাঁ, ফর্মুলা যেটা আছে, ফর্মুলা আরো বেশি প্যাচ। আপনাকে আমি 5 কোণা স্টার দিলাম, 6 কোণা স্টার দিলাম, আপনাকে আমি হচ্ছে এরকম ত্রিভুজের মধ্যে ত্রিভুজ দিলাম, আপনাকে আমি ত্রিভুজের মধ্যে সমান্তরাল লাইন দিলাম। আপনি কয়টা ফর্মুলা মুখস্থ রাখবেন বলেন? হ্যাঁ, ম্যাথ তো একটা, ফর্মুলা কয়টা মনে রাখবেন? ওকে। আচ্ছা, আমাদের ইয়া ভাই, আমাদের হচ্ছে কোন ভেজে 6 চাইছে। চৈতি রয় আপু হচ্ছে 6 নাম্বারটা চাইছে। হ্যাঁ, চল আমরা দেখি 6 একবার, আমরা একবার রিক্যাপ করি। সেক থেটা অসংজ্ঞায়িত। সেক থেটা হইল অসীম। অসীম মানে 1/0। হ্যাঁ, অসীম মানে 1/0। তো সেক থেটা মানে 1/0। সেক থেটা মানে কি? সেক থেটা মানে 1/cos থেটা। তো সেক থেটার জায়গায় লিখলাম 1/cos থেটা। তো 1/cos থেটা হলো 1/0। সেক থেটা মানে অসীম, অসীম মানে 1/0, সেক মানে 1/cos। তাহলে 1/cos মানে 1/0। 1 1 কাটা, cos সমান 0 থাকলো, cos থেটা সমান 0। তো cos থেটা যদি 0 হয়, cos থেটা যদি 0 হয়, তাহলে থেটার মান কত? আমরা জানি cos 90 এর মান 0। তাহলে cos 90 এর মান হলো 0। cos 90 যদি 0 হয়, তাহলে cos 90 হলো cos থেটা। তাহলে 90 হলো থেটা। যখন 90 এর মান থেটা হবে, হ্যাঁ, থেটার মান যখন 90 হবে বা থেটা যখন সমকোণ হবে, তখন কস থেটার মান হবে 0। ফলে 1/cos থেটার মান হবে অসীম, সেক থেটার মান হবে অসীম। ঠিক আছে, এটাই মূলত এখানে বলছে যে সেক থেটা অসংজ্ঞায়িত বলতে এখানে অসীম মিন করছে। সেক থেটা অসীম হবে যখন থেটা এর মান হবে 90। ওকে, আশা করি এটা বুঝাইতে পারছি। তাইলে চলেন আমরা সামনে আগাই।
এই চিত্রে কয়টা ত্রিভুজ আছে? তো আগে নাম্বারিং করি। 1, 2, 3, 4, 5। তো এখানে একটা ত্রিভুজ। হ্যাঁ, একটা ত্রিভুজ। দুই কি কোনো ত্রিভুজ? দুই কোনো ত্রিভুজ না। দুই কি? দুই কি জিনিস বলতে পারবেন কেউ? এক আর দুই মিলে এখানে একটা ত্রিভুজ। তারপর এখানে 1, 2 আর 3 মিলে একটা ত্রিভুজ। সামান্তরিক, রেক্টেঙ্গেল। আই হায়, এগুলা কি যে বলেন! এই যে ঐশী আপু বলছে দুই একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, দুই হলো একটা ট্রাপিজিয়াম, সামান্তরিক না ভাই, সামান্তরিক না, রেক্টেঙ্গেল না, কিচ্ছু না। দুই একটা ট্রাপিজিয়াম, হ্যাঁ। সামান্তরিক কোনটা? সামান্তরিক হইলো এইটা। এইটা হইলো সামান্তরিক। রেক্টেঙ্গেল হইলো এইটা। এইটা হইলো রেক্টেঙ্গেল, ঠিক আছে। এইটা হইলো সামান্তরিক। এইটা হইলো আয়ত। আর যখন এরকম দেখবেন, এইটা হইলো ট্রাপিজিয়াম। ঠিক আছে, এইটা হইলো ট্রাপিজিয়াম। মনে রাখবেন, প্যাচাই ট্যাচাই ফেলেন না। ওকে। ওকে। তো ভালো। 1 আর 2 মিলে একটা ত্রিভুজ, 1, 2 আর 3 মিলে একটা ত্রিভুজ। তারপর আমরা পাই 1, 2, 3, 4 মিলে একটা ত্রিভুজ। তারপর আমরা পাই 1, 2, 3, 4, 5 মিলে একটা ত্রিভুজ। তাই তো? তাইলে প্রেমা খান, এটা কি আমাদের 6M ক্লাবের ওই যে অনেক কথা বলা প্রেমা আপু? সে মনে হয় 1 বছর পর আজকে ক্লাবের সেশনে জয়েন করছে। হয়তো রাত্রে ঘুমায় নাই। আর তা না হলে, যাক, আচ্ছা চলেন আমরা ইয়ে করি। দেখি এখানে আমাদের কয়টা ত্রিভুজ আছে। এখানে আমাদের ত্রিভুজ আছে তাহলে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমাদের এখানে টোটাল ত্রিভুজ কয়টা? আমাদের এখানে তাহলে টোটাল ত্রিভুজ হলো পাঁচটা। ওকে, টোটাল ত্রিভুজ তাহলে এখানে হইলো পাঁচটা। গেল আমাদের আরো একটা ত্রিভুজ গণনা। তারপর চলেন এবার আমরা একটা পার্সেন্টেজের ম্যাথ করি আয়তক্ষেত্র এর নামে। বলছে একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য আমরা 20% বাড়ায় দিলাম, প্রস্থ 10% কমায় দিলাম, ক্ষেত্রফলের তাহলে শতকরা কত পরিবর্তন হবে? ঠিক আছে, কত পরিবর্তন হবে? তো চলন্ত একটু চিন্তা করি, ক্ষেত্রফলের কত পরিবর্তন হবে শতকরা। আমাদের এখানে ধরেন যে এটার ক্ষেত্রফল, এরিয়াই তো আমরা চিন্তা করব। তো লেটস সে যে এটার এরিয়া শুরুতে 100%ই ছিল। ঠিক আছে, এইটার এরিয়া আমাদের শুরুতে ছিল 100%। এরিয়া শুরুতে ছিল 100%। এখন বললো যে ভাই দৈর্ঘ্য তো 20% বাড়াই দিছি। তো যদি এখানে আমরা দৈর্ঘ্যটা 20% বাড়ায় দিই, ঠিক আছে, দেখি এখানে, যদি আমরা এটা দৈর্ঘ্য 20% বাড়ায় দিই, তাহলে এর ক্ষেত্রফলও 20% বেড়ে যাবে। দৈর্ঘ্য 20% বাড়ালে ক্ষেত্রফল 20% বাড়ে। তাহলে এটার এরিয়া এখন হচ্ছে 20% বেড়ে যাবে। তাহলে এটা হওয়ার কথা 120/100 দিয়ে, তাহলে আমরা গুণ করলাম। যেহেতু 20% বেড়ে যাবে, তাহলে আমরা 120/100 দিয়ে গুণ করলাম। তারপর আমাকে আবার বললো যে না ভাই, সাথে আরেকটা ব্যাপার আছে, প্রস্থ কিন্তু 10% কমে যাবে। তো যদি প্রস্থ 10% কমে যায়, তখন সেটাও আমরা চিন্তা করি। তাহলে প্রস্থ 10% কমলে এটা হবে 100 ভাগের 90 ভাগ। তাহলে এইটা হলো কাহিনী। ঠিক আছে, দৈর্ঘ্য 20% বাড়বে, চিন্তা করলাম এই যে দৈর্ঘ্য 20% বাড়বে, প্রস্থ 10% কমবে, এই যে চিন্তা করলাম প্রস্থ 10% কমবে। তো 100 থেকে কমে 90 হবে, আর দৈর্ঘ্য 100 থেকে বেড়ে 120 হবে। তাহলে আমার ফাইনালি এখানে থাকলো কত? ফাইনালি আমার এখানে থাকলো কত? তো চলুন তো চিন্তা করি। আমার এখানে হচ্ছে যদি এখন চিন্তা করতে যাই, তো দেখবো সব ভ্যানিশ হয়ে যেতেছে। হ্যাঁ, এইখানে আমার শূন্য, শূন্য কাটা, শূন্য, শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা। 9 গুণ 12, 9 গুণ 12 হইলো আমার 108। 9 গুণ 12 হইলো আমার 108। তো ছিল 100, হইলো 108 আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে, ছিল 100, হইল 108। তাহলে এখানে তাহলে আমরা কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি তাহলে 100 থেকে 108 মানে কি 8% ইনক্রিজ, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি 8% বৃদ্ধি। আমাদের তাহলে ক্ষেত্রফল শতকরা 8% বৃদ্ধি পাবে। ওকে, এইটা গেল আমাদের শতকরা এর কাহিনী আয়তক্ষেত্রের ব্যানারে। তো ভালো, আয়তক্ষেত্রের সুবাদে আমাদের এটা পার্সেন্টেজের ম্যাথ করা হয়ে গেল। চলেন আমরা একটা
বহুভুজের ম্যাথ দেখি। একটা সুষম ষড়ভুজ, ঠিক আছে। ষড়ভুজ আঁকতে গেলে এখানে আমার জান বাইর হয়ে যাবে, ঠিক মতো হবে না। এটা ট্রাই করি। উম, আচ্ছা, এইটা গেল আমাদের হচ্ছে একটা ষড়ভুজ, সুষম ষড়ভুজ। সুষম বলতে এখানে প্রত্যেকটা বাহু সমান। এইটা গেল তার সেন্টার, ঠিক আছে। এই গেল সেন্টার। এখন এই সেন্টার থেকে আমরা কি করলাম, প্রত্যেকটা দিকে আমরা হচ্ছে একটা করে যদি ইয়া নিই, একটা করে আমরা হচ্ছে দাগ নিলাম, ঠিক আছে। এইটা হইলো আমাদের কেন্দ্রে প্রতিটা বাহু যেই অ্যাঙ্গেল তৈরি করে সেইটা। এখন এখানে আমাকে বলতেছে যে বহিস্থ কোণ, ঠিক আছে, আমাকে এখানে বলতেছে বহিস্থ কোণ। এখন এখানে বহিস্থ আর অন্তস্থ বলতে আসলে কি বুঝায়, দেখেন জিনিসটা আমরা ক্ল্যারিফাই করি। ধরেন এই বহুভুজের একটা বাহুকে আপনি একটু বর্ধিত করে দিছেন, ঠিক আছে। এই ভিতরে যেই কোণ সেটা হইলো অন্তস্থ, বাইরে যেই কোণ সেইটা হইলো বহিস্থ। ওকে, ভিতরের কোণটা অন্তস্থ, বাইরের কোণটা বহিস্থ। এইখানে আমার যেই অন্তস্থ কোণটা থাকবে, এই অন্তস্থ কোণের ফর্মুলাটা কি? অন্তস্থ কোণের ফর্মুলাটা হইল 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে অন্তস্থ, এটা হচ্ছে অন্তস্থ কোণের ফর্মুলা। আর বাইরে আমার যেই বহিস্থ কোণটা থাকবে, এই বহিস্থ কোণের ফর্মুলা তাহলে কত হবে? এই বহিস্থ কোণের ফর্মুলা হবে খুব সিম্পল, 180 মাইনাস অন্তস্থ। 180 মাইনাস অন্তস্থ, এইটা হবে আমাদের বহিস্থ কোণের ফর্মুলা। ওকে, এটা হলো আমাদের বহিস্থ কোণের ফর্মুলা। এন মানে কি? এন মানে হইল বাহু। এন মানে বাহু, হ্যাঁ, বাহু সংখ্যা। এখানে বাহু কয়টা? বাহু এখানে 6টা। তাহলে এন এর মান কত? এন এর মান হইল 6, তাই না? 1 2 3 4 5 6। বাহু যদি 6টা হয় তাহলে অন্তস্থ কোণ কত? অন্তস্থ কোণ হইল 180 মাইনাস 360/6 মানে হইল 60। তাহলে অন্তস্থ কোণটা হইল আমার 120 ডিগ্রি। তাহলে এখানে অন্তস্থ কোণের মান হইল 120 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণের মান হবে কত? 180 মাইনাস 120 সমান হইল 60 ডিগ্রি। তাহলে এই বহিস্থ কোণের মান হইল তাহলে 60 ডিগ্রি। ওকে। ওকে, আবার খুবই আশ্চর্যজনকভাবে যেটা বহিস্থ কোণ সেটাই কেন্দ্রস্থ কোণ হয়ে যায়, ঠিক আছে। সেটাই কেন্দ্রস্থ কোণ হয়ে যায়। সো এইটার মান তাহলে কত? কেন্দ্রস্থ কোণের মান কত? কেন্দ্রস্থ কোণের মানও হলো 60 ডিগ্রি, ঠিক আছে। সো এইটা হইল আমাদের কাহিনী। সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল 360, তাই না? এটাও বলা যায়, এটাও বলা যায়, এটা বলা যায়। আমরা বহিস্থ কোণ 180 মাইনাস অন্তস্থ না বলে এখানে প্যাচ আছে, হ্যাঁ, ইনসেপশন আছে। আমি বেশি প্যাচাই, প্যাচাই না প্যাচাই, না প্যাচাই না প্যাচাই না প্যাচাই। বহিস্থ কোণের আরেকটা শর্টকাট হলো 360/n। হ্যাঁ, সোজা কথা, 360/n। আবার এখানে 180 মাইনাস অন্তস্থ কোণ হিসেবে লেখা হয়েছে, 180 মাইনাস অন্তস্থ এই হিসেবে লেখা যে আপনার এই কোণটা হইলো 180 ডিগ্রি। হ্যাঁ, সেখান থেকে আপনারা যদি অন্তস্থ বাদ দেন বহিস্থ পায়ে যাবেন। দাঁড়ান। আচ্ছা, বহিস্থ মনে হয় 180 মাইনাস অন্তস্থ না বলে 360/n বললে সুবিধা হবে। কিন্তু 360/n বললে আপনারা বুঝেন এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই যে রাবার দিয়ে যেটা দেখাচ্ছে, আপনারা অনেকে ভাবেন 360/n এই অ্যাঙ্গেলটা। বহিস্থ কোণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা কিন্তু, ঠিক আছে, বাইরে যেটা। এন্ড বাইরের বহিস্থ কোণ আর এই কেন্দ্রে একটা বাহুর কেন্দ্রস্থ কোণ এরা কিন্তু সমান। ওকে, এরা হইলো সমান। তো যা হোক, বহিস্থ কোণের ফর্মুলা আমরা এখানে দুইটা দেখলাম। ইউজ করেন 360/n। অন্তস্থ কোণটা কত হবে? 180 মাইনাস 360/n। অন্তস্থ কোণ কোনটা? আরেকবার আমরা দেখি মার্ক করে, হ্যাঁ, কি জানি ভুলে আনমিউট হয়ে গেছেন, দেখেন। আচ্ছা, অন্তস্থ কোণ হবে হচ্ছে এইটা। আর বহিস্থ কোণ কোনটা? একটা বাহুর একটু ধরে বাড়ায় দিলাম, বাড়ায় দেওয়ার পর বাহিরে যে অ্যাঙ্গেল সেইটা হইলো বহিস্থ কোণ। বহিস্থ কোণের মান কত? বহিস্থ কোণের মান হইলো 360 ডিগ্রি ডিভাইডেড বাই এন।
এটা হইলো বহিস্থ কোণের মান, এই যে লিখে রাখছি এটা। আর অন্তস্থ কোণের মান কত হবে? অন্তস্থ কোণের মান হবে 180 মাইনাস 360/n। এন এর মান কত? এন এর মান হইল 6। ঠিক আছে, আরেক যেহেতু বলছেন আরেকবার, তাই আমরা আরেকবার দেখতেছি যে 360/6 কত? 60। 180 - 60 কত? 120 ডিগ্রি। তাহলে এই যে আমাদের অন্তস্থ কোণ হলো 120 ডিগ্রি। আর বহিস্থ কোণ কত? 360 360/n মানে কত? 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি। এই যে আরেকটা বহিস্থ কোণ এখানে টানি, এই যে টানলাম আরেকটা বহিস্থ কোণ, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। ওকে। ওকে, কেন্দ্রস্থ আর শীর্ষকোণ, এই যে এই অ্যাঙ্গেলটা দেখছেন, এটা হলো কেন্দ্রস্থ। শীর্ষকোণটা, শীর্ষকোণ হলো এইটা, হ্যাঁ, একদম শীর্ষে যেটা, এটাকে আমরা বলছি শীর্ষকোণ। অন্তস্থ কোণ যেটা, এটাই তো তাহলে শীর্ষকোণ হচ্ছে। যদি আমি টার্মিনোলজি ভুল না বলি, এটাকে শীর্ষকোণ বলে, এটাই আমাদের অন্তস্থ কোণ। ওকে, অবশ্যই যে কোনো বহুভুজের কাজে লাগবে। চলো আমরা আরেকটা বহুভুজ করে আসি। এই যে সুষম পঞ্চভুজ এর একটা শীর্ষকোণ কত? হ্যাঁ, পঞ্চভুজ কি? পঞ্চভুজ হচ্ছে একটা বাড়ি, একটা বাসা। হ্যাঁ, এই যে একটা বাসা আঁকলাম, এই আমাদের ছোটবেলার গ্রামের যে বাড়ি, সেই বাড়ি হলো একটা পঞ্চভুজ। ঠিক আছে, তারপর কি হবে? এখানে এখানে একটা দরজা হবে, এখানে দুটো জানলা হবে, তাই তো? হয়ে গেল আমাদের একটা পঞ্চভুজ। তারপর তো আমরা দরজা জানলা না দিই, তো গেল এখানে। এখন এনে বলছে যে একটা শীর্ষকোণ কত ডিগ্রি। ঠিক আছে, একটা শীর্ষকোণ কত ডিগ্রি? চলেন আমরা আগাই। এই একটা বহুভুজ, বহুভুজে আমার একটা শীর্ষকোণ, এই শীর্ষকোণ হইল এইটা, শীর্ষকোণ হইল এইটা, এটার মান জানতে চাইছে। তো এটার মান কত হবে? এইটার মান কত হবে? এইটার মান হবে, আমরা যাহা বললাম, 180 ডিগ্রি মাইনাস 360/n। 180 - 360/n কেন? কেন আমরা 180 থেকে 360/n মাইনাস করতেছি? কারণ হইল এইটা, যে যদি এইটা আমরা একটু বাড়াই দিতাম, তখন আমাদের এই পুরাটা হইতো 180 ডিগ্রি। তার মধ্যে এই পাশে যেটুকু, এটুকুর মান হইলো 360/n। হ্যাঁ, এটুকুর মান হলো 360/n। তাই ওইটুকুর বাকিটুকুর মান হলো 180 মাইনাস 360/n। তাহলে লিখে রাখি 360 ডিগ্রি ডিভাইডেড বাই এন। তাই তাই বাকিটুকুর মান হলো 180 - 360/n। তাহলে এখন এন এর মান কত? 1 2 3 4 5। বাহু হইল 5টা। তাহলে 180 - 360/5। 360/5 কত? 5 × 7 = 50, 5 × 2 = 10, তাহলে 72। তাহলে এটা হলো 180 - 72। 180 - 72 মানে কত? 108 ডিগ্রি। তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? 108 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? 108 ডিগ্রি। এই অ্যাঙ্গেল কত? 108 ডিগ্রি। ওকে, তাইলে 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 এই যে এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হলো তাহলে 72 ডিগ্রি বহিস্থ কোণ। তারপর এখানে এই অ্যাঙ্গেলটা কত? এটাও হলো আমাদের 72 ডিগ্রি। ওকে, আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। তাহলে একটা সুষম পঞ্চভুজের একটা শীর্ষকোণ কত? একটা শীর্ষকোণ তাহলে হলো 108 ডিগ্রি। গেল তাহলে আমাদের শীর্ষকোণ। একটা দুইটা বর্গের ক্ষেত্রফলের অনুপাত 25 36 পরিসীমার অনুপাত কত? ঠিক আছে, আচ্ছা, ধরেন এইটা গেল আমাদের 25 বর্গক্ষেত্র, এইটা গেল আমাদের 36 সাইজের বর্গক্ষেত্র। এর বাহু হইল এ এ এ এ, এর বাহু হইল বি 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 বি। হ্যাঁ, তো এদের ক্ষেত্রফলের অনুপাত হইল 25 36। তো লিখি এদের ক্ষেত্রফলের অনুপাত কি? a² বাই b², এইটা হইলো 25/36। তাহলে a/b কত? রুট করে দিলাম দুই পাশে, a/b হইলো 5/6। বলছে পরিসীমার অনুপাত, প্রথমটার পরিসীমা 4a, পরেরটার পরিসীমা 4b। কেমনে 4a? এটা কি আমরা বুঝি? পরিসীমা মানে সবগুলা বাউন্ডারির যোগফল। হ্যাঁ, আমাদের ফাহমিদা আপু ঠিক বলছেন, অন্তস্থ কোণ আর অন্তস্থ আর শীর্ষকোণ একই। হ্যাঁ, আচ্ছা, পরিসীমার অনুপাত, পরিসীমা কেমন আসে? চারটা বাউন্ডারির যোগফল, a+a+a+a। হ্যাঁ, চারটা আহ, বাহুর যোগফল, b+b+b+b। হ্যাঁ, এটা হলো আমাদের পরিসীমা।
তো তাহলে বলছে পরিসীমার অনুপাত 4a/4b, 4 4 কাটা থাকে হলো a/b, a/b মানে কত, 5/6। তাহলে এখানে আমাদের পরিসীমার অনুপাতটা কত দাঁড়ালো, এই যে আমাদের পরিসীমার অনুপাত সেটা দাঁড়ালো 5/6, 5/6, হ্যাঁ, 5/6 হলো এটা। ওকে, তো তাহলে এইটা হলো এইখানে আমাদের সঠিক উত্তর। চলেন আমরা সামনে আগাই। চতুর্ভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? অন্তস্থ কোণ মানে কোনটা, তাই না? অন্তস্থ কোণ হলো এই যে বললাম যে আমাদের ভিতরে যে অ্যাঙ্গেল সেইটা, আমরা যেটা বেসিক্যালি চতুর্ভুজের চার কোণের সমষ্টি বলি, হ্যাঁ। চতুর্ভুজে এই যে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ, তো এটা চতুর্ভুজের চারটা অন্তস্থ কোণ। আবার ইহাই কি, ইহাই চতুর্ভুজের শীর্ষ কোণ, তাই না? এটাই তো চতুর্ভুজের শীর্ষ, তাহলে চতুর্ভুজের শীর্ষ কোণ। তো শীর্ষ কোণের সমষ্টি কত? চারটার যোগফল হলো 360 ডিগ্রি। চলেন আমরা পরের প্রশ্নে যাই। সাইন থেটা এর সর্বনিম্ন মান কত? আমরা একটু আগে দেখছি সাইন থেটা এর ম্যাক্সিমাম ভ্যালু হইল 1, কস থেটা তার জন্য সিমিলার, ম্যাক্সিমাম ভ্যালু হইল 1, মিনিমাম ভ্যালু হইল -1। ঠিক আছে, ম্যাক্সিমাম হইল +1, মিনিমাম হইল -1। চলেন আমরা তারপরে একটা ত্রিকোণমিতিক ইকুয়েশন সলভ করি। সেক অফ x - 30 হইল 2, সেক অফ x - 30 হইল 2। এখন আমরা জানি যে সেক হইল কজের উল্টা, হ্যাঁ। তো যদি আমার সেক অফ সামথিং হয় 2, তাহলে সেকের উল্টা কজ, কজ অফ ওই সামথিং হবে উল্টা 1/2। ঠিক আছে, এইটা হইল গিয়ে কাহিনী, মেইন কথা, প্রথম কথা আর কি। তো এখন তাইলে সামথিংটা কি, x - 30, x - 30, কজ অফ x - 30 হলো হাফ। এখন আমাদের তো মুখস্থ কজ কত এর মান হাফ, একটু আগে আমরা লিখছি, হ্যাঁ। কজ 0, কজ 30, কজ 45, কজ 60, কজ 90। হ্যাঁ, ভালো করে মুখস্থ করেন। 1 √3/2, 1/√2, 1/2, 0। কজ 60 এর মান হইলো হাফ, তো বসাইলাম কজ 60 ডিগ্রি। তাহলে এখন আমরা এখানে দেখতে পাই যে x - 30 হইল 60। তো যদি x - 30 হয় 60, তাইলে x এর মান হইল 90। যদি x এর মান হয় 90, তাহলে tan 90 এর মান কত? হ্যাঁ, tan এর মান তো আমরা লিস্ট করি নাই না। চলেন আমরা tan এর মান লিস্ট করি। তাহলে tan এর আমার জানতে হয় 0, tan এর জানতে হয় 30, tan এর জানতে হয় 45, tan এর জানতে হয় 60, tan এর জানতে হয় 90। tan 90 এর মান হইলো অসীম, tan 0 এর মান হইলো 0, tan 45 এর মান হইলো 1, tan 60 এর মান হইলো √3, tan 30 এর মান হইলো 1/√3। ওকে, এইটা হইলো আমাদের tan এর মান, ধইরা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে x এর মান হইলো 90, সেই হিসেবে tan x হইলো আমাদের tan অফ 90, tan অফ 90 এর মান হইলো অসীম। ঠিক আছে, tan 90 এর মান হইলো অসীম। তাহলে আমরা এখানে লিখবো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ধরুন আমরা আসলে এত গালিবল যে আমাদের প্রথম অপশনে আমাদের স্যার দিয়ে রাখবে, হ্যাঁ, √3, 2/√3 এসব বাদ, প্রথম অপশনে স্যার দিয়ে রাখবে 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি কারণ কি, কারণ এক্স এর মান বা 90 ডিগ্রি, লেটস সে 90 ডিগ্রি, হ্যাঁ, যে যেটা এক্স এর মান বাইর হবে ওইটা দিয়ে রাখছে আপনার প্রথম অপশনে, যদিও চাইছে মান দিয়ে রাখছে ডিগ্রি, কিন্তু আমাদের হিউম্যান ব্রেন তো ধরেন যাহা আসে তাহাই লাফ দিয়ে আমরা দাগাই ফেলতে চাই। চলেন আমরা মিনারের ম্যাথ করব না, হ্যাঁ। এই যে 45 ডিগ্রি তো করছি, এটা আর করবো না। ওই যে মিনারের ম্যাথ, খুঁটি, এটা একটু করি। এখানে আমাদের 60 মিটার লম্বা খুঁটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটি কত উঁচুতে ভেঙে গেছিল। আচ্ছা, তো বেসিক্যালি হয়েছে কি, যে আপনার একটা খুঁটি ছিল, খুঁটিটা মোটামুটি ভালোই লম্বা ছিল, ঠিক আছে, একটা খুঁটি, খুঁটিটা মোটামুটি আর কি লম্বা ছিল। এখন হয়েছে কি, যে এই খুঁটিটা আপনার কোন এক জায়গা দিয়ে ভেঙে গেছে।
ভাঙ্গে ধরেন এইখান দিয়ে ভাঙ্গে গেছে, হ্যাঁ। তো ভাঙ্গে হেলায় পড়ছে। তো হেলায় তাহলে উপরে যেটুকু ছিল সেটুকু তো আর এখন আর নাই। সেটুকু তাহলে আপনার এখন ভেঙে গড়ায় পড়ছে, গড়ায় আপনার এই যে এরকম হয়ে গেছে এখন, অন্তত এইরকম হয়ে গেছে। ঠিক আছে, এটা খুঁটির উপরের সেই অংশটা ভেঙে আপনার এরকম পড়ছে। নিচে দিয়ে আমাদের হচ্ছে মাটি, ভূমি। ঠিক আছে, নিচে দিয়ে আমাদের হলো এখানে মাটি, ভূমি। আচ্ছা, আজকে আমরা ক্লাসের শেষে সবাই মিলে প্রেমাপুর গত তিনটা এক্সামের নাম্বার দেখবো, হ্যাঁ, যে গত তিনটা এক্সামে সে কত করে পাইছে। চলেন, এখন আমরা এখানে দেখি যে আমাদের এই খুঁটিটা 60 মিটার লম্বা ছিল, এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো তাহলে এইখানে আমাদের হচ্ছে এই পার্টটুকু হইলো 30 ডিগ্রি উৎপন্ন হইলো। আমাদের পুরাটা ছিল কত? পুরাটা ছিল 60 মিটার লম্বা। ভাঙছে কতটুকু তা তো জানি না, ধরি x মিটার ভাঙ্গে গেছে। যদি x মিটার ভাঙ্গে যায় তাহলে বাকিটুকু হলো 60 - x মিটার। হ্যাঁ, বাকিটা তো 60 - x মিটার। তো বাকিটা যদি 60 - x মিটার হয়, তাহলে এইখানে ওই উপরেরটাই তো পরে গড়ায় আপনার এইখানে চলে আসছে, তাই না? তো যেহেতু উপরে x মিটার, তাহলে আমরা নিচেও অতিভুজ বরাবর কত পাবো? x মিটারই পাবো। তো তাইলে এটাই কাহিনী, তাইলে আমরা এই বরাবরও পাবো হলো x মিটার। ঠিক আছে, এখন বলছে খুঁটিটা কত উঁচুতে ভেঙে গিয়েছিল। ঠিক আছে, খুঁটিটা কত উঁচুতে ভাঙছিল। তো চলেন আমরা এক্স এর মান বাইর করি। তো কারে কারে আমরা জানি এখানে, এইটা হইলো আমাদের ভূমি, এইটা হইলো আমাদের লম্ব, এইটা হইলো আমাদের অতিভুজ। আমরা জানি অতিভুজ আর লম্ব, আমরা জানি সাইজে লম্ব অতি। সাইন হইলো, সাইন হইলো লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, সাইন হইল লম্ব বাই অতিভুজ। সাইন অফ কত? সাইন অফ 30। লম্ব কত? লম্ব হইল 60 - x। অতিভুজ কত? অতিভুজ হইল এক্স। সাইন 30-এর মান কত? সাইন 30-এর মান হইল হাফ, সমান 60 - x ডিভাইডেড বাই এক্স। তো তাহলে এইখানে এক্স এর মান কত হয়? 120 -2x সমান +2x + x 3x। তাহলে এক্স এর মান আসে হলো 40। এক্স এর মান যদি 40 হয়, তাহলে আমাকে এখন বলল খুঁটিটা কত উচ্চতায় ভাঙছিল। হ্যাঁ, এক নম্বরে দেওয়া থাকার কথা 40। ঠিক আছে, দাগাই ফেলবেন 40। বলছে খুঁটিটা কত উঁচুতে ভাঙছে। খুঁটিটা ভাঙছে 60 - x মিটার উঁচুতে। দ্যাট মিনস 60 - 40 মিটার উঁচুতে। দ্যাট মিনস 20 মিটার উঁচুতে আমাদের খুঁটিটা ভেঙে গেছিল। তো তাহলে উত্তর হবে কত? আসল উত্তর হবে 2 নাম্বার। 20 মিটার উঁচুতে আমাদের খুঁটিটা ভাঙছিল। ঠিক আছে, 60 - x অতিভুজে কেন হয়নি? আপনি যদি ধরতেন তাহলে হইতো, হ্যাঁ, আপনি তো ধরেন নাই ওইভাবে। আপনি এখানে চিন্তা করছেন কি, যে এই যে আমাদের খুঁটি, হ্যাঁ, খুঁটিটা ভেঙে গেছে, এইখান দিয়ে ভেঙে গেছে। তো আপনি ধরছেন পুরোটা তো 60 মিটার, যে যাও আমি ধরলাম উপরেরটা এক্স, নিচের এইটুকু তাহলে 60 - x। এখন এই যে উপরের যে খুঁটি, এটাই তো পরে আস্তে আস্তে আপনার হেলায় পড়ছে, তাই না? এটাই আপনার আস্তে আস্তে একটু পর এরকম হেলায় পড়ছে, তার একটু পর এরকম হেলায় পড়ছে, তার একটু পর এরকম হেলায় পড়ছে, তার একটু পর এরকম হেলায় পড়ছে, ফাইনালি এই পরিমাণ হেলায় পড়ছে। তাহলে ওইটা যেহেতু x মিটার ছিল, তাহলে এখন চিন্তা করেন, ওটা যেহেতু x মিটার ছিল, তাহলে এটাও x মিটার, এটাও x মিটার, এখানেও x মিটারই ছিল। এন্ড ফাইনালি যখন অতিভুজে মাটিতে এসে পড়ছে, তখন আমার x মিটারই হয়ে গেছে। আপনি চাইলে লম্বকে এক্স এবং অতিভুজকে 60 - x অবশ্যই ধরতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, ধরতে পারেন। এন্ড যেটা ধরবেন সেই অনুযায়ী পরে ম্যাথ করে ফেলবেন, উত্তর একই আসবে। তখন আপনার এক্স এর মানই আসবে 20, অতিভুজের মান আসবে 60 - x। ঠিক আছে, 60 - x হবে হচ্ছে 40, তখন অতিভুজ হবে 60 - x, আর এই কত উঁচুতে ভাঙবে সেটা হবে এক্স। 19 পাদবিন্দু করতে মন চাইতেছে না, আমরা তো একটা করলাম, তারপর আরেকটা করছি, এই যে দুইটা করছি। ঠিক আছে, সো ইহা আপনারা সেলফ প্র্যাকটিসে করিয়া নিবেন। চলেন আমরা একটা ত্রিকোণমিতির ইকুয়েশন দেখি। একটা ইকুয়েশন, হ্যাঁ,
একটা রেশিও থেকে আরেকটা রেশিও চায়। তো আমরা এখানে ফর্মুলা দিয়ে করতে পারি, আমরা এখানে ত্রিভুজ দিয়েও করতে পারি, সমস্যা হয় না। চলুন এটা ত্রিভুজ দিয়ে করি। ফর্মুলা জানলে তো আপনারা ফর্মুলা দিয়ে করতেই পারবেন। তো এই হয় একটা সমকোণী ত্রিভুজ। আমারে বলছে সেক থিটা সমান 5/3। এখন সেক মানে কি তা তো জানি না। আমরা জানি কবরে ভূত অনেক। হ্যাঁ, আমরা জানি যে কবরে ভূত অনেক। তো কবরে হইলো ভূত অনেক, তাহলে কস থেটা হইলো ভূমি বাই অতিভুজ, এটা আমরা জানি। এন্ড আমরা জানি যে কজের উল্টা হইলো সেক। সেক থেটা হইলো অনেক বাই ভূত। হ্যাঁ, সেক থেটা তাহলে অনেক ভূত। এখন আমারে বলছে যে সেক থেটা হইল 5/3। সেক থেটা হইল 5/3। সেক থেটা 5/3। তাহলে অতিভুজ হইল 5, ভূমি হইল 3। তাহলে লম্ব কত হবে? লম্ব হবে কত, ধরেন আপনারা যারা চালাক তারা অলরেডি জানেন, যারা চালাক না তারা এখনো হয়তো জানেন না। তো তাদের জন্য আমরা লম্ব ধরে নিলাম এক্স। তারপর কি হবে? 3 স্কোয়ার যোগ এক্স স্কোয়ার সমান 5-এর স্কোয়ার। তাহলে এক্স এর স্কোয়ার হইল 25 মাইনাস 9 সমান 16। তাহলে এক্স স্কোয়ার যদি 16 হয়, এক্স এর মান হবে 4। তাহলে আমরা বাইর করে ফেলছি যে আরে আমাদের লম্ব তো 4। হ্যাঁ, তাহলে আমাদের লম্ব হইল 4। তো গেল এটা আমরা এটাকে ধরে নিছিলাম হচ্ছে এক্স, তো এটাকে আমরা এক্স ধরে নিছিলাম। এইবার আমারে বলছে কোসেক সমান কত। তো কোসেক তো আমরা জানি না, কিন্তু আমরা জানি যে সাইজে লম্বা অতি। তো আমরা জানি যে সাইন থেটা হইল লম্ব বাই অতিভুজ, সাইনের উল্টা হইল কোসেক। তো তাহলে কোসেক থেটা হবে অনেক লম্ব। হ্যাঁ, অনেক লম্বা। তাহলে এটা হবে অনেক লম্বা। তাহলে অনেক কত? অতিভুজ হইল 5। লম্ব কত? লম্ব হইল 4। তাহলে কোসেক থেটা সমান কত? কোসেক থেটা হইল 5/4। এই যে 5/4। ঠিক আছে, 5/4। তাহলে 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 ওকে, তো তাহলে এইটা হইলো আমাদের কাহিনী। একটা ত্রিভুজ করলাম, ত্রিভুজ কইরা সেখানে হিসাব নিকাশ করলাম। হিসাব নিকাশ করে তারপর আমাদেরকে যে রেশিও দিছে সেই রেশিওর মান বসালাম, অন্য যে রেশিও চাইছে সেই রেশিওর মানটা আমরা বাইর করে ফেললাম। ঠিক আছে, সো বেসিক্যালি এইটা হলো আমাদের কাহিনী। চলুন আমরা আমাদের পরের ম্যাথে আগাই। আবার পাদবিন্দু শীর্ষবিন্দুর উচ্চতা। হ্যাঁ, সে একই কাহিনী। এই ম্যাথটা করতে বিরক্ত লাগে, আমরা তাও দুইটা করে ফেললাম। আপনারা অনেক কষ্ট নিয়ে যারা এক্সাম দিচ্ছেন অনেকগুলাই করছেন। আমরা পরে আগাই, পরে আমরা আগাই। সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর একটা কোণ বি হইল সমকোণ। সমদ্বিবাহু 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 হইল 1, 2, আচ্ছা, সমদ্বিবাহু দিলাম দুইটা সমান সমান বাহু। এখন নিচের দুটো তো 90 ডিগ্রি হওয়া সম্ভব না। এই গেল আমাদের 90 ডিগ্রি। বি 90 ডিগ্রি, ভালো কথা। নিচে আমার থাকলো এ এন্ড সি। যেহেতু সমদ্বিবাহু, তাহলে দুইটা বাহু সমান, দুইটা বাহুর নিচে যে দুইটা কোণ তারাও হবে সমান। ধরেন তারা হইলো এক্স এক্স। তো তাহলে হিসাবটা কি, যে 90 যোগ এক্স সমান 180। সেই হিসেবে আপনারা এক্স এর মান দাঁড়ায় 45 ডিগ্রি, তাহলে এক্স এর মান হইলো 45। তাহলে এ ট্যান এ সমান হইলো ট্যান অফ 45। ট্যান অফ 45-এর মান হইলো 1, তাই না? ট্যান অফ 45 হলো 1। তাহলে ট্যান এ এর মান কত? ট্যান এ এর মান হইলো 1। ঠিক আছে, ট্যান এ এর মান হইলো 1। ওভার কনফিডেন্স নিয়ে মুখে মুখে করতে গিয়ে অনেকগুলো ভুল করে ফেলেছি। এজন্য কঠিন ম্যাথের থেকে সহজ ম্যাথে ভুলের পরিমাণটা মাঝে মধ্যে বেশি থাকে। হ্যাঁ, অথবা এক্সাম হলে 18টা কঠিন, মডারেটলি কঠিন, দুইটা হচ্ছে সহজ। 18টা মডারেটলি কঠিনে দেখা যায় 16টাই ঠিক হয়েছে, দুইটা সহজের মধ্যে দেখা যায় একটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, যাও, চলেন আমরা আবার দেয়ালের উচ্চতা আমরা করব না। ট্যান এ সমান 1/0, তার মানে ট্যান অফ এ হইল অসীম। অ্যান্ড ট্যান কত এর মান অসীম? ট্যান অফ এ সমান ইনফিনিটি।
সমান হচ্ছে ট্যান অফ 90 ডিগ্রি, তাহলে এর মান হইল 90 ডিগ্রি, এর মান হইল অসীম। হ্যাঁ, 2x হলো না কেন? কোনটা 2x হলো না? 2x তো হইছে। 90, 90 যোগ x সমান 180। 90 যোগ 2x সমান 180। 2x সমান 90, x সমান 45। এভাবে করে আমরা করছি। ঠিক আছে, x সমান 45। তাহলে আমাদের এই যে এই একটা কোণ ছিল 90, এই একটা কোণ ছিল x ডিগ্রি, এই একটা কোণ ছিল x ডিগ্রি। ওকে, সো তিনটা কোণের যোগফল 180, তাহলে a হইল x, c এটাও হইল x ডিগ্রি। আমাকে বলছে a এর মান, তো a এর হইল tan অফ a, x এর মান 45, tan 45 হইল 1। চলেন আমরা পরেরটাতে আগাই। সাইন a প্লাস কোসেক a সমান 2, ইহার মানে হইল সাইন a প্লাস 1/sin a সমান 2। ম্যাথ করলে ম্যাথ করতে পারি, ম্যাথ না করলে আমরা এখানে অপশনটা মিলাইতে পারি। ঠিক আছে, সাইন এ প্লাস 1/sin a সমান 2। তো এখন এখানে এটা ধরলে মিলে যাইতেছে যে বেসিক্যালি 1 প্লাস 1/1 সমান 2। হ্যাঁ, সেই হিসেবে হলো এটা উত্তর। তো সাইন এ এর মান তাহলে 1, সাইন এ এর মান 1 ধরলে মিলে যাচ্ছে। আর যদি আমরা তাহা না করিতে চাই তখন আমরা কি করব? তখন আমরা একটা ক্যালকুলেশন করব। সেই ক্যালকুলেশনটা হচ্ছে, ধরেন লেটস সে এটা রিটার্নে যদি এই ধরনের ম্যাথ আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে বা 2 না থেকে যদি 4 থাকে, 6 থাকে, তখন কি করবেন? অন্য কোনো সংখ্যা থাকে, তো বেসিক্যালি তখন আমরা এভাবে ডিল করি। আমরা লিখলাম, আমরা এখানে একটা এলসিএম করলাম। সাইন এ, এখানে আসবে সাইন স্কোয়ার এ যোগ 1 সমান 2, সেখান থেকে আসবে সাইন স্কোয়ার এ যোগ 1 সমান 2 সাইন এ, সেখান থেকে আসবে সাইন স্কোয়ার এ মাইনাস 2 ইন্টু সাইন এ ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার সমান 0, সেখান থেকে আসবে সাইন এ মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, সেখান থেকে আমরা পেয়ে যাব সাইন এ এর মান হইল 1। হ্যাঁ, এটা হইল আমাদের লং ক্যালকুলেশন, আর এটা হইল আমাদের অপশন টেস্ট। হ্যাঁ, অপশন টেস্ট করে আমরা দেখি সাইন এ এর মান 1 হইলেই আমরা খুশি, আমাদের আর এর থেকে খুব বেশি প্রয়োজন নাই। চলেন আমরা হচ্ছে সামনে আগাই, আমরা সামনে আগাই। আমাদের পরের কোশ্চেন, সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল হইল ভূমি ইন্টু উচ্চতা, হ্যাঁ, নট ভূমি ইন্টু বাহু। ঠিক আছে, এই গেল আমাদের সামান্তরিক। তো এই সামান্তরিকে নিচে যেটা থাকে এইটা হইল ভূমি, কোনো প্রবলেম নাই, এইটা হইল ভূমি। ঠিক আছে, আর উচ্চতা হইল এই বাহু না, উচ্চতা হইল এই লম্বা লম্বি, এইটা হইল উচ্চতা। ঠিক আছে, এইটা হইল উচ্চতা, এইটা হইল উচ্চতা। এখন সামান্তরিকের ক্ষেত্রফল এরিয়া, এটা হইল ভূমি গুণ উচ্চতা। ওকে, ভূমি গুণ উচ্চতা। তো ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হইল 48। ভূমি কত? ভূমি জানি না। উচ্চতা কত? উচ্চতা হইল 6। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ভূমি এর মান কত পাই? 48/6 হলো 8। হ্যাঁ, 48/6 হলো, আচ্ছা 48 লিখছি ইংলিশে, 6 লিখছি বাংলায় উচ্চতা লিখতে গিয়ে। ওকে, ভূমি ইন্টু উচ্চতা হইল 6, তাহলে ভূমি হবে কত? ভূমি হবে হচ্ছে 8। হ্যাঁ, ভূমি হবে 8 মিটার, দিয়ে রাখছে 8 সেন্টিমিটার। আমরা তো মহা খুশি, উত্তর মিলে গেছে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা হবে 800 সেন্টিমিটার, এইটা হবে আমাদের উত্তর। ওকে, তো এইটা হইলো আমাদের এখানে কাহিনী। ঠিক আছে, এটা হইলো আমাদের এখানে কাহিনী। এখন চলেন তারপর আমরা আমাদের পরের ম্যাথটা দেখি। সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 1/3 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? সিম্পল একটা ব্যাপার, সিম্পল একটা ব্যাপার চিন্তা করেন।
হ্যাঁ, এই একটা সরলরেখা, এই সরলরেখার উপর আঁকা হয়েছে একটা বর্গ, ঠিক আছে? এই সরলরেখা, তার উপর আঁকা হয়েছে একটা বর্গক্ষেত্র। এখন বলছে যে যদি আমরা এই পুরাটা না নিতাম, যদি আমরা এটার 3 ভাগ করে মাত্র 1 ভাগ নিতাম, সেই 3 ভাগের 1 ভাগের উপর যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকতাম, তো তার ক্ষেত্রফল কত হইতো? ঠিক আছে, তার ক্ষেত্রফল কত হইতো? তো চলেন দেখি তো কত হইতো। যদি পুরাটা হইতো আমার এ, পুরাটার ক্ষেত্রফল আমার হইতো a²। যদি আমি কেবল 3 ভাগের 1 ভাগ নিই, তাহলে ওইটার দৈর্ঘ্য হবে a/3, তাহলে ওইটার ক্ষেত্রফল হবে a²/9। তাহলে একটার ক্ষেত্রফল দাঁড়াইলো a², আরেকটার ক্ষেত্রফল দাঁড়াইলো a²/9। তাহলে এদের অনুপাত কত? এইটার যদি অনুপাত হয় 1, ওইটার অনুপাত হবে 1/9। এইটার যদি অনুপাত হয় 9, ওইটার অনুপাত হবে 1। তাহলে তাহলে আমাদের বড়টা ছোটটার কত গুণ? হ্যাঁ, ওই 1/3 উপর অঙ্কিত বর্গ, এটা তো ছোট বর্গ, ছোট বর্গের চেয়ে আমাদের সরল রেখার উপর অঙ্কিত বর্গ, বড় বর্গটা কত গুণ? 9 গুণ, তাই না? বড়টা হলো ছোটটার 9 গুণ, এন্ড এটা হলো আমাদের উত্তর। আর যদি বলতো ছোটটা কত, তখন আমরা বলতাম যে ছোটটা হলো 9 ভাগের 1 ভাগ, তাই তো? 9 ভাগের 1 ভাগ হইতো তখন, যদি আমাকে কোশ্চেনটা ডিফারেন্টলি চাইতো সেইটার উত্তর। সো বেসিক্যালি এইটা হইল আমাদের এই ম্যাথের কাহিনী। এটা আমাদের এই ম্যাথের কাহিনী। চলেন আমরা তারপর আমাদের শেষের দিকের ম্যাথ, আজকে কি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? না, 7:41 বেজে গেছে। 28, 28, 28, 28। বহুভুজের বহিস্থ কোণ হইল 30। হ্যাঁ, এই একটা বহুভুজ, বহুভুজে আপনার অনেকগুলা বাহু আছে। কয়টা বাহু আছে জানি না, হ্যাঁ। তো থাকলো ডট ডট ডট, থাকলো ডট ডট ডট, অনেকগুলা বাহু আছে। যেই একটা বহিস্থ কোণ, এই যে একটা বহিস্থ কোণ, সেই বহিস্থ কোণের ফর্মুলা আমরা কি পড়েছিলাম? বহিস্থ কোণের ফর্মুলা ছিল 360/n, তাই না? এটা ছিল আমাদের বহিস্থ কোণের ফর্মুলা। আর বললো বহিস্থ কোণ নাকি 30। তাহলে 360/n হইল 30। তাহলে n এর মান কত? 360/30 সমান হইল 12। তাহলে এই বহুভুজের বাহুর সংখ্যা কত? আপনি খুব খুশি হয়ে দেখাই দিবেন যে 12টা বাহু। হ্যাঁ, চাইছে ভাই কর্ণ, কর্ণ এর সংখ্যা কয়টা? আমরা গত ক্লাসে পড়ছি কর্ণের সংখ্যা হলো 12c2 - 12। এটা হলো আমাদের কর্ণের সংখ্যা, 12c2 - 12। 12, 12, হ্যাঁ 12। তাহলে কত হইল? 12 × 11 / 1 × 2 - 12। nc2 - n, nc2 - n, হ্যাঁ তাই তো। 12 × 11, তাহলে 6 × 11 66, 66 - 12 হইল 54, 54টা, তাই তো? তাহলে হবে হচ্ছে 12 × 11, 6 × 11 66 - 12, 66, এটা হবে 66 - 12 হইল 54। তাহলে কর্ণ হইল 54টা। তাহলে উহার কর্ণ হবে 54টা। হ্যাঁ, এটা হইলো তাহলে আমাদের উত্তর। আর আমরা এন এর মান 12 পাইলাম, বাহুর সংখ্যা 12, আমরা খুব খুশি 12টা হচ্ছে উত্তর, তারপর আমরা 12টা দেখাই দিব, এই ভুল করা যাবে না। আচ্ছা, তারপর 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 হচ্ছে এ, আচ্ছা এইটা আরেকবার 16, তারপর এখানে 360/n, এইটা আরেকবার, এটা আরেকবার। আমাদের এই একটা বহুভুজ, হ্যাঁ, এই যে আমরা দেখছিলাম, দেখেন এটা খুব সিম্পলি চিন্তা করি। এই যে আমাদের বহুভুজ, এই বহুভুজে আমাদের আহ এই যে এখানে খেয়াল করেন, হ্যাঁ, এই যে একটা ষড়ভুজ, অন্তস্থ বহিস্থ কোণ। বহিস্থ কোণের ফর্মুলা কি? বহিস্থ কোণের ফর্মুলা 360/n। বহিস্থ কোণের ফর্মুলা 360/n, ঠিক আছে, এটা আমরা মনে রাখলাম। এটা মনে রেখে এবার এখানে আসি। এখন আমারে বলছে এখানে বহিস্থ কোণ নাকি 30। তো আমরা তাহলে কি বলবো? আমরা জানি যে বহিস্থ কোণ হলো 360/n। তো আমরা জানি যে বহিস্থ কোণ হলো 360/n, এইটা হইলো 30 ডিগ্রি। তো বহিস্থ কোণ 30, তাহলে সেখান থেকে আমরা এন এর মানটা বের করে ফেললাম। এন এর মান হইলো তাহলে 12। হ্যাঁ, এন এর মান 12। এখন চতুর্ভুজের কর্ণ দুইটা, ত্রিভুজের কর্ণ নাই। হ্যাঁ, তারপর আপনার হচ্ছে এই, তাহলে পঞ্চভুজের কর্ণ কয়টা, ষড়ভুজের কর্ণ কয়টা? অনেকগুলা। তো এটা হচ্ছে কর্ণের ফর্মুলা।
যদি আপনি সম্ভবত বিন্যাস সমাবেশের ক্লাস করেন নাই, বিন্যাস সমাবেশে আমরা কর্ণের সংখ্যা পড়ছিলাম। কর্ণের সংখ্যা হলো NC2 - N, এটা হচ্ছে আমাদের কর্ণের ফর্মুলা। সেই 12C2 - 12 এভাবে করে আমরা কর্ণের সংখ্যাটা বাইর করছি। তারপর সেকেন্ড কাহিনী, 12C2 এর মানটা আমরা কিভাবে বাইর করলাম। হ্যাঁ, 12C2 এটা বাইর করার উপায় হচ্ছে, যেহেতু 12C2 লেখা, তাই আমরা কি করব, 12, তারপর 11, তারপর 10, তারপর 9, এভাবে লিখতে থাকবো, কিন্তু দুইবার লিখবো মাত্র। ঠিক আছে, দুইবার লিখবো। তো এটা হলো 12 × 11, যে লিখলাম 1 × 2। যেহেতু নিচে যেহেতু নিচে 2, তাই 12, 11, 10, 9 এরকম করে আমি দুইবার লিখছি মাত্র। এর নিচে আমি কাউন্ট করছি 1, 2। তারপর এটা যেই মান আসবে সেটা 12C2 এর মান। 12C2 এর মান আসে হচ্ছে 66 মাইনাস এন, এন এর মান 12, 66 - 12 হলো 54। আর এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ফর্মুলাটা যদি না বুঝেন আমি আরেকটা লিখে দিই। যদি আপনাকে বলতাম 12C3, তখন আপনি করতেন 12 × 11 × 10 ডিভাইড বাই 1 × 2 × 3। ঠিক আছে, নিজে নিজে চিন্তা করেন তো, তাহলে 12C4 এর মান তাহলে কত হবে, নিজে চিন্তা করলে তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের তনুকা আপুর জন্য হচ্ছে চিন্তা। ওকে, কর্ণের সংখ্যা আরেকবার, তাহলে কর্ণের সংখ্যা আমরা এখন ক্লিয়ার, আমাদের হাফসা আপু। ওকে, তাহলে কর্ণের সংখ্যা এখানে ক্লিয়ার এখন। ওকে, কর্ণের ফর্মুলা হচ্ছে এইটা, NC2 - N। এন হচ্ছে বাহুর সংখ্যা, বাহু কয়টা। ঠিক আছে, এন হচ্ছে বাহু কয়টা। এন সমান হইল বাহু এর সংখ্যা, বাহু কয়টা। ওকে, ওকে, চলেন আমরা লাস্টের দিকে টাইমে দেখি। বর্গ আর রম্বসের ক্ষেত্রফল সমান। এই গেল আমাদের বর্গক্ষেত্র। বর্গের একটু ধাক্কা মারেন, হ্যাঁ, একটু যদি ওর একটু গুতা মারেন, গুতা মারলে বর্গটা বাঁকায় যাবে, এন্ড বাঁকায় গেলে এটা হয়ে গেল রম্বস। রম্বসের দুইটা কর্ণ আছে। রম্বসের এই গেল কর্ণ নাম্বার 1, এই গেল কর্ণ নাম্বার 2। তো রম্বসের দুইটা কর্ণ আছে, এই রম্বসের দুইটা কর্ণ থেকে আমরা এখন ইয়া করতে পারি, ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। হ্যাঁ, রম্বসের ক্ষেত্রফল হইল হাফ ইন্টু 1 নাম্বার কর্ণ ইন্টু 2 নাম্বার কর্ণ। তো আমারে বলতেছে রম্বসের এই একটা কর্ণ হইল 8, আরেকটা কর্ণ হইল 9, তাহলে রম্বসের ক্ষেত্রফল হবে 4 নং 36। রম্বসের ক্ষেত্রফল হলো 36 মিটার স্কোয়ার। তো রম্বসের ক্ষেত্রফল যদি 36 মিটার স্কোয়ার হয়, তাহলে আমাদের যে বর্গ, এই বর্গটারও ক্ষেত্রফল হইল 36 মিটার স্কোয়ার। এখন বর্গক্ষেত্র এ এ এ এ, হ্যাঁ, তাহলে এটার আমার ক্ষেত্রফল হলো A²। A² হইল 36। তো যদি A² 36 হয়, তাহলে এ এর মান হইল 6। তাহলে পরিসীমা কত? A+A+A+A। পরিসীমা মানে কি, ওই যে বলছিলাম যে, ধরেন এটা যদি আপনার একটা জমি হয়, তারপর এই জমিতে যদি আপনি এখন বেড়া লাগাইতে চান, তখন এই জমির চারপাশে বেড়ার যে দৈর্ঘ্যটা হবে, সেই বেড়ার দৈর্ঘ্যটাই হলো পরিসীমা। তাহলে এই পাশে এ, এই পাশে এ, এই পাশে এ, এই পাশে এ, 4টা এ, 4A, 4A মানে 4×6 = 24। 24 মিটার হবে আমাদের বেড়ার দৈর্ঘ্য। যারা একটু খেয়াল করেন তারা এই জিনিসটা দেখেন, যখন ক্ষেত্রফল তখন ছিল মিটার স্কোয়ার, আর যখন দৈর্ঘ্য তখন হইলো মিটার, তাই না? দৈর্ঘ্যের একক মিটার, আর ক্ষেত্রফলের একক হইলো মিটার স্কোয়ার। এইটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। চলুন আমরা লাস্ট ম্যাথটা দেখি, সেকট্যান্স। সেকট্যান্স ম্যাথটা একটু পরে দেখতেছি, আমাদের PDP4WPBX41, ইয়ে ভাই, আমরা হচ্ছে ওটা একটু পরে দেখি। ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল এর ফর্মুলাটা কি? ট্রাপিজিয়াম হইলো আপনার এই একটা এই একটা ট্রাপিজিয়ামের সংজ্ঞা আছে, সংজ্ঞাটা সুন্দর। যেই চতুর্ভুজের দুইটা বাহু আপনার হচ্ছে সমান্তরাল, এবং বাকি দুইটা বাহু সমান্তরাল না, হ্যাঁ, এইটা হইলো একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামে আমার একটা থাকে হচ্ছে ছোট বাহু, একটা থাকে বড় বাহু। তাহলে এই গেল আমার ছোট বাহু, হ্যাঁ, আর এই গেল আমার বড় বাহু। হিন্দি সিরিয়ালের মতো শোনাচ্ছে, বড় বাহু ছোট বাহু। ঠিক আছে, বড় বউ আর ছোট বউ। তো এই বড় বউ আর ছোট বউ এদের মধ্যে আমার যে দূরত্ব, সেই দূরত্বটা হলো 10 সেন্টিমিটার।
ওকে, 10 সেন্টিমিটার। তাহলে এখন এইখানে ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হইল দুই বউকে নিয়ে তাদের গড় বানাবেন, যে এটা হচ্ছে বড় বউ যোগ ছোট বউ, তাদের গড় মাল্টিপ্লাইড বাই এই দুই বউয়ের মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ফর্মুলা। তাহলে বড় হইল 12, ছোটটা হইল 20 বাই 2 মাল্টিপ্লাইড বাই ওদের দূরত্ব হইল 10। তাহলে কত হইলো? 12 আর 20 হইলো 32, 32 বাই 2 হইলো 16, 16 গুণ 10 হইলো 160 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রফল হবে 160 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে। ব্রো ওয়াচেস হিন্দি সিরিয়াল না? হচ্ছে বাসায় ধরেন আগে মা ছিল, বোন ছিল, হ্যাঁ, পরে এখন আপনাদের শশী ম্যাডাম সে এখন সিরিয়াল টিরিয়াল দেখে না, কিন্তু মাঝে মধ্যে রিলস টিলসে একটু এদিক ওদিক শোনা হয়। ছোটবেলায় অনেক সিরিয়াল দেখা পড়ছে মায়ের সাথে, বুঝছেন। ছোটবেলায় হচ্ছে মা একটা দেখতো, আর অনেক আগে জি বাংলা একটা সিরিয়াল ছিল, নাম হচ্ছে রাশি। জি বাংলায় 7:30টার দিকে হইতো। রাশি তার নাম, রাশি তার নাম, এটা হচ্ছে ইন্ট্রো। আমি ভাবছি যে রাশি তার নাম যদি প্রথম লাইন হয়, সেকেন্ড লাইন হবে অন্য একটা কিছু, যে রাশি তার নাম সামথিং তার সামথিং, হ্যাঁ, রাশি তার নাম এটা তার এরকম কিছু একটা। সেটা না, রাশি তার নাম সেকেন্ড লাইন রাইম করে না, সেকেন্ড লাইনও রাশি তার নাম, এটাই। দুটা লাইন আলাদা হওয়া উচিত। তো এই যে মা মনে হয় 8:30টার দিকে হইতো, তাই না? মা মনে হয় 8:30টার দিকে হইতো, 8টার দিকে আর কি জানি হইতো। তারপর কি কি জানি ছিল, কি জানি ছিল। যাই হোক, তো হচ্ছে আপনার আহ ওকে, আচ্ছা, আমাদের ইয়া ভাই হইতেছে কিরণমালা, হ্যাঁ, কিরণমালা, 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 কিরণমালা। আচ্ছা, আমাদের হচ্ছে উম, আমাদের ইসের ইলন মাস্কের ভাতিজা আসছে, বুঝছেন। ইলন মাস্কের হচ্ছে বাচ্চা কাচ্চাদের নাম দেখছেন না কিরকম রাখে? তো আমাদের যে PDP4WPBX414252BLF0924, এটা হচ্ছে আমাদের ওই ধরুন যদি ইলন মাস্কের একটা ফ্যামিলি ট্রি হয়, তো দেখা যাবে ফ্যামিলি ট্রি যত নিচের দিকে গেছে তত আস্তে আস্তে আপনার নামটা বড় হইতে থাকছে, হ্যাঁ। এটা 3x সামথিং, তার নিচে তার একটু এক লাইন বেশি, তার নিচে তার একটু বেশি, এরকম করে আমাদের PDP 24 নাম্বারটা সে করতে। তো আমরা 24 নাম্বারটা একবার দেখি। হ্যাঁ, 24। ও, 24 চাইছেন? আচ্ছা, না, সরি সরি, সেকটান, সেকটানের ম্যাথ চাইছেন। সেকটানের ম্যাথ হইলো, ওই জানি গেল সেকটানের ম্যাথ, এই যে সেকটানের ম্যাথ। দেখেন সেকটানের ম্যাথটা খুব সিম্পলি দেখেন, খুব সিম্পলি অল্প করে আমরা একটা রিভিউ করি, হ্যাঁ। সেক এর মান হইলো 2, সেকের মান হইলো 2, সেকের উল্টা হইলো কজ। তো সেকের উল্টা হইলো কজ, যেহেতু সেক যদি 2 হয়, কজ যেহেতু উল্টা, কজ হবে 1/2। কজ কত এর মান হাফ? কজ 60 এর মান হাফ। কজ 60 এর মান হাফ। কজ 60, কজ 60 এর মান হাফ। অ্যাঙ্গেলটা কত ছিল? x-30, অ্যাঙ্গেলটা x-30। তাহলে কজ x-30 হলো হাফ, যার মানে হলো কজ অফ 60। তাইলে x-30 মানে হলো 60। x-30 যদি 60 হয়, x-30 যদি 60 হয়, তাহলে x এর মান হবে 90। ঠিক আছে, x এর মান 90। বলছে কি? ট্যান এক্স, এক্স এর মান কত? 90। ট্যান এক্স, ট্যান 90। তো ট্যান 90 এর মান কত? ট্যান 90 এর মান হইলো অসীম। ট্যান 90 এর মান হইলো অসীম, ঠিক আছে। সেখান থেকে আমরা পাইলাম যে ট্যান 90 এর মান অসীম। এই অসীমটা এখানে লেখা হচ্ছে অসংজ্ঞায়িত। ওকে, তো এইটা গেল কাহিনী। তারপর হইল 20 নাম্বারটা। আচ্ছা আচ্ছা, সেক হইলো 5/3। সেক যদি 5/3 হয়, হ্যাঁ, সেকের মানে তো যদি না জানি, তখন আমরা চিন্তা করব কবরে ভূত অনেক। কজ হলো ভূমি বাই অতিভুজ। তো কবর যেহেতু ভূত অনেক, কজের উল্টা হইলো সেক। ঠিক আছে, কজের উল্টা হইলো সেক। তো কজ যদি ভূত অনেক হয়, সেক হবে অনেক ভূত, অতিভুজ বাই ভূমি, হ্যাঁ। আমার বলছে সেক হইলো 5/3, তাহলে অতিভুজ বাই ভূমি এইটা হইলো 5/3। তারপর আমরা করলাম এই যে অতিভুজ হইলো 5, ভূমি হইলো 3। এই কাহিনী আমরা করছি এখানে, ঠিক আছে। এইখান থেকে আমরা চলে আসছি সরাসরি এইখানে। ঠিক আছে, এইখানে আমরা আসছি যে কস যদি ভূমি বাই অতিভুজ হয়, সেক হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি হলো যেহেতু দেওয়া 5/3, তো দিলাম অতিভুজ বাই ভূমি, আমরা দিলাম এই যে অতিভুজ হলো 5, ভূমি হলো 3। সেখান থেকে আমরা তারপর লম্বটাও পেয়ে গেলাম।
আমরা এখান থেকে হিসাব করলাম যে এটা হয়তো লম্ব কত হবে, হ্যাঁ। তারপর আমরা লম্বটাও পেয়ে গেলাম, যে লম্ব হইল 4। তারপর বলছে কোসেক। কোসেক হইলো সাইনের উল্টা। তো সাইন তো লম্ব বাই অতিভুজ, লম্বা অতি। তো কোসেক হবে অতি লম্বা। তো কোসেক হইলো অতি লম্বা। এখন অতি কত? অতি তো আগেই জানলাম, অতি হইলো 5। লম্বা কত? লম্বাও তো বাইর করে ফেললাম, লম্বা হইলো 4। তাহলে কোসেক হইলো অতি লম্বা, অতি লম্বা মানে 5/4। সেখান থেকে আমাদের কোসেকের মান আসছে 5/4। ঠিক আছে, এইটা হইলো আমাদের কাহিনী। বেসিক্যালি আমরা কিছুই না, আমরা একটা ত্রিভুজ আঁকছি, সেইখানে আমরা দুইটা মান বসাইছি। দুইটা মান বসানোর পর আমরা তারপর পিথাগোরাস করছি, পিথাগোরাস করে আমরা অতিভুজ, লম্ব, ভূমি সবগুলা ধরে বাইর করছি। ওকে। 23 হইল। 23 করতে মন চাইতেছে না। 23 হচ্ছে, 23-এর সিমিলার হইতেছে এই যে এখানে করা আছে, হ্যাঁ। এই শীতের মধ্যে এইসব ম্যাথ করতে কষ্ট লাগে। এই যে 4 নাম্বার যে করছি, 4 নাম্বারের মতো হবে। ঠিক আছে, এই 4 নাম্বারের মতো হবে 23। নিজে করে নেন। নিজে না করলে আপনি শিখবেন কোত্থেকে? আমি তো পারি, আপনি শিখেন, হ্যাঁ। এটাই তো করছি, আরে এটাই তো হুবহু করলাম, এটা তো রিপিট ম্যাথ। এটাই তো আমাদের এই 4 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, 4 নাম্বারই তো 23 নাম্বার। ইসরাত জাহান আপু, হ্যাঁ। তারপর হলো 27। 27, 27, 27, 27। ও 27, এই যে দেখেন, বলছে কি একটা সরলরেখার উপর বর্গ। এই যে সরলরেখা, সরল রেখার উপর বর্গ, হ্যাঁ। তো ধরেন সরলরেখা হইল এ, বর্গটা হইল কত? বর্গ হইল a²। সিম্পল। সরলরেখার উপর বর্গ, সরলরেখার দৈর্ঘ্য এ, বর্গের ক্ষেত্রফল a²। এখন বলছে ওই সরলরেখা 3/1 ভাগ। সরলরেখারে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগে ভাগ করলাম। এটা হলো সরলরেখা 3/1 ভাগ। তো পুরাটা হইল এ, পুরাটা হইল এ, এইটুকু হইলো তার 3/1 ভাগ। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে? যেহেতু এক বাহু a/3, ক্ষেত্রফল হবে কত? a/3, সেটার হোল স্কোয়ার। a/3 এর হোল স্কোয়ার কত? a²/9, তাই তো? লিখে রাখি, লিখে রাখি। এটার ক্ষেত্রফল কেমনে আসছে? a/3, এইটার হোল স্কোয়ার হইল a²/9। তাইলে এখন বলছে কি, যে ওই বড়টার ক্ষেত্রফল ছোটটার কত গুণ? তো বড়টার ক্ষেত্রফল তো a², ছোটটার ক্ষেত্রফল তো a²/9। তাহলে কত গুণ হয়? একটা a², আর এটা হলো a²/9, তাহলে কত গুণ হয়? হরের হর যেটা, সেটা উপরে চলে যাবে, তাই তো? তাহলে সেটা হবে হচ্ছে 9a²/a², কাটাকাটি গেলে হয় 9/1, তাহলে 9 গুণ। তাহলে হচ্ছে বড়টার ক্ষেত্রফল ছোটটার 9 গুণ। ঠিক আছে, ওকে। তাহলে এই গেল আমাদের 27 নাম্বার। 27 নাম্বার। তারপর, তারপর হচ্ছে প্রাইমারি পরীক্ষা 9 তারিখ। 2 দিন বেশি করে ঘুমান। এক্সাম হলে যেন যেন একদম মাথা ব্যথা ঠান্ডা থাকে। আর যেটুকু পড়ছেন নিজের, আহ, যেইগুলা পড়ছেন সেগুলো একবার একটু বইটই উল্টান। কোনো রকম প্যারা নেওয়া যাবে না। ঠিক আছে, প্যারা নিলে পরীক্ষা খারাপ হয়। যত কম প্যারা নিবেন তত পরীক্ষা ভালো হবে। প্যারা নিলে পরীক্ষা এমনিতে আপনার হচ্ছে 2 ঘন্টা। ও আচ্ছা আচ্ছা, প্রেম আপু ভালো বুদ্ধি করছে। তারপর হলো 4টাই একটু বুঝাই দেন, বুঝি নাই। ইসরাত জাহান আপু, আপনি কোনটা বুঝেন নাই? ইসরাত জাহান আপু হচ্ছে, আচ্ছা আচ্ছা, ইসরাত জাহান আপু বলছে 23। 23 হচ্ছে, ও আচ্ছা, 4 4 নাম্বারটা একবার বুঝি। আমি বলছি যে কোন 4টা ম্যাথ বুঝাই দিব। আচ্ছা চলেন দেখি, চলেন দেখি, হ্যাঁ, চলেন দেখি। আচ্ছা বুঝেন না যেহেতু, আমরা ইসরাত জাহান আপুর জন্য 23 নাম্বারটা আরেকবার করি, সমস্যা নেই। বাকিদের জন্য ক্লাস শেষ, আপনারা চাইলে লিভ নিতে পারেন, ক্লাস আজকের মতো শেষ। আমরা এটা করে হচ্ছে শেষ, ক্লোজ করে দিই, হ্যাঁ। একটা মই একটা দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখছে। তো এই গেল আমার দেয়াল, এই গেল আমার দেয়াল, এই গেল হইলো আমার হচ্ছে ভূমি। এর সাথে একটা আমাকে হচ্ছে মই ঠেস দিয়ে রাখছে। তো একটা মই ঠেস, এই যে এটা হচ্ছে আমার একটা মই। ঠিক আছে, এই গেল আমার একটা মই। তো এই মইটা একটা, এই যে আমার ওয়াল, ওয়ালের সাথে মই, মই হচ্ছে ঠেস দিয়া রাখা। ভালো কথা, মই কত লম্বা? মই হইলো 42 মিটার লম্বা। মই হইলো 42 মিটার লম্বা। আর বলছে ভূমির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে? 45 অ্যাঙ্গেল হয়েছে। ভূমির সাথে অ্যাঙ্গেল হইলো 45 ডিগ্রি। ঠিক আছে, তো এখন এই যে মই, এই মই তো হইলো আমাদের অতিভুজ। মই হইল আমাদের অতিভুজ, আর ওয়াল হইল আমাদের লম্ব। তো অতিভুজ আর লম্ব এর মধ্যে সম্পর্ক এখন বাইর করতে হবে। তো আমরা জানি সাইজে লম্বা অতি। তো সাইন হইল লম্ব বাই অতিভুজ। তো এটা হইল কাহিনী। তো সাইন হইল লম্ব বাই অতিভুজ, সাইজে লম্বা অতি। অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হইল 45 ডিগ্রি। লম্ব কত?
লম্ব হইল ওয়াল, অতিভুজ কত? অতিভুজ হইল মই। তো তাইলে আমরা পাইতেছি যে সাইন 45 এর মান আমাদের মুখস্থ, হ্যাঁ, ওই যে বারবার লিস্ট দেখাচ্ছিলাম। তো সাইন 45 এর মান 1/√2, এইটা হবে আমাদের ওয়াল ডিভাইডেড বাই মই। এখন মই কত? মই তো 42 মিটার, তাহলে ওয়াল কত? চলুন বাইর করি। ওয়ালের মান ধরেন এইচ, তাহলে আমরা পাচ্ছি √2 × এইচ = 42 মিটার। তাহলে এইচ এর মান হইল 42/√2 মিটার। এখন এটা তো অপশনে উত্তর মিলতেছে না, তো না মিলার জন্য এখন আমরা কি করব তাইলে? তাহলে একটা কাজ করি, এখানে একটা ট্রিক্স করা হয়, সেটা হচ্ছে 42/√2। তো আপনার এইসব ম্যাথে নিচে হরে যদি রুট থাকে, মাঝে মধ্যে আমরা হর আর লব দুটাই √2 দিয়ে গুণ করে দিই। করলে এখন আমাদের তাহলে হাতে কি আসে? আমাদের হাতে আসতেছে হচ্ছে 42√2, নিচে থেকে 2, √2 × √2 গুণ করলে হয় √2 এর স্কোয়ার। √2 এর স্কোয়ার মানে হইল 2। তো 42 আর 2 কাটাকাটি করলে এখন আমাদের কি থাকে? 21 থাকে। তাহলে থাকে হচ্ছে 21√2 মিটার। এটাকে, এটা হইল এইচ এর মান বাইর করলাম। এইচ এর মান, এইচ মানে কি? এইচ মানে হইল ওয়াল। তাহলে উত্তর হবে ওয়াল সমান 21√2 মিটার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এই 23 নাম্বার বা 4 নাম্বার সেটার কাহিনী। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেটার কাহিনী গেল এটা। তারপর তারপর তাহলে গেল 4 নাম্বার আমাদের ক্লিয়ার, 23 আমাদের ক্লিয়ার। ওকে, আর 8টা 2 বাজে, আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করি।